গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। চতুর্থ পর্ব। নিজে বলে নিজেই চমকালো বিভান। রূপন্তী থেকে রূপ। সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ নেই, অথচ একটা নামও দিয়ে দিল মেয়েটাকে। তবে নামটা সুন্দর। রূপন্তীর তুলনায় এই নামটাই ভালো লাগলো বিভানের নিকট। টাইগারকে কোলে তুলে নিয়ে দাঁড়ালো বিভান। কিঞ্চিত সময় নিয়ে ভাবলো কিছু একটা। অতঃপর কুকুর ছানাটাকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ৩৯। কিছুটা সময়ের বিলুপ্তি ঘটিয়েই কলেজ হোস্টেলের সম্মুখে পৌঁছালো বিভান। চারদিকটা কৃত্রিম আলোয় আলোকিত হয়ে রয়েছে এই মুহূর্তে। রাত্রি খুব বেশি না হলেও হোস্টেল কর্তৃপক্ষ বিভানকে বোধহয় ঢুকতে দিবে না ভিতরে। এমনিও মেয়েদের হোস্টেলে ছেলেদের ঢোকার উপরে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। বিভান টাইগারকে কোলে নিয়ে তাকালো হোস্টেলের বিশাল বিল্ডিংটার পানে। এই বিল্ডিং এর কত তলায় বা কোন কক্ষে মেয়েটার অবস্থান তাও জানা নেই তার। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ট্রাউজারের পকেট হাতড়ে বের করে আনলো মোবাইলটা। এতদিন রূপন্তীর নাম্বার তার নিকটে থাকলেও কখনো কল দেওয়ার প্রয়োজন পড়েনি বা সে দেয়নি। বিভান মোবাইল ঘেঁটে রূপন্তীর নাম্বারটা বের করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে। কল দিবে নাকি দিবে না দোটানায় ভুগছে। কেমন ইতস্তত অনুভব হচ্ছে ভিতরে। আনমনে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ টাচ লেগে রূপন্তীর নাম্বারে কল চলে গেল। হকচকিয়ে উঠল বিভান। দ্রুত কলটা কেটে দিল সে। কিন্তু কল কেটে দিলেও বা কিভাবে হবে? রূপন্তীকে এখানে ডাকবে কি করে? এত বড় হোস্টেলের সম্মুখে দাঁড়িয়ে তো আর চিৎকার করে কাউকে ডাকাও সম্ভব না। কি এক জ্বালায় পড়েছে ছেলেটা। না পারছে এদিকে যেতে আর না পারছে ওদিকে যেতে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল বিভান। অতঃপর আর কোনো উপায় না পেয়ে কল দিয়েই বসল রূপন্তীর নাম্বারে। মেয়েটার কল ধরতে ঠিক যতটা দেরি হচ্ছে বিভানের হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে ততটা। কেমন ধকধক ধকধক আওয়াজ হচ্ছে বুকের ভিতরে। একটা সময় ছেলেটার এই ধকধক আওয়াজকে উপেক্ষা করেই তাকে এক মুহূর্তের জন্য থমকে দিয়ে কলটা রিসিভ করল রূপন্তী। মিষ্টি সুরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? বিভানের হৃদস্পন্দন যেন মিস হলো সেই ক্ষণেই। হৃদয়ে একরাশ শীতলতা নেমে এলো এ কণ্ঠস্বর শ্রবণে। চোখ বন্ধ করে নিল ছেলেটা। রূপন্তীর কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে যেন ভুলে গেল। বিরক্ত হলো মেয়েটা। কে আবার কল করেছে তার উপর কথা বলছে না। নাম্বারটা দেখেও তো এদেশীয়ই মনে হচ্ছে। রূপন্তী নাক মুখ কুঁচকালো। বিরক্তি নিয়ে ইংরেজি বাক্যে বলল, কে কল করেছেন? আর কল করে কথা বলছেন না কেন? সমস্যা কি? বিভানের ঘোর কাটল। থমথমে কণ্ঠে সে জবাব দিল, নিচে এসো। চমকে উঠল মেয়েটা। এ তো বিভানের কণ্ঠস্বর। এই লোক আবার তাকে কল করেছে কেন? আবার নিচে ওঠাচ্ছে। এর মানে বিভান তার হোস্টেলের নিচে এসেছে। কিন্তু কেন এসেছে? রূপন্তী চকিত কণ্ঠেই শুধালো, আপনি এখানে? তাও এখন? বিভান উত্তর দিল না রূপন্তীর প্রশ্নের। ফের বলল, নিচে এসো তাড়াতাড়ি। কথাটা বলেই পরপর কলটা কেটে দিল সে। রূপন্তীও দেরি করল না। মোবাইলটা হাতে নিয়েই ছুটল নিচের দিকে। পৃথিবী উল্টে গেলেও যে লোকের তার কথা স্মরণ করারও কথা নয় সেই লোক কিনা এই রাত বিরাতে এসেছে তার সাথে দেখা করতে। এর চেয়ে আশ্চর্যজনক আর কি হতে পারে? রূপন্তী এক ছুটে বেরুলো বাইরে। বিভান হোস্টেলের প্রবেশদ্বারের পানেই তাকিয়েছিল। মেয়েটাকে ছুটে আসতে দেখে দৃষ্টি শীতল হলো তার। কোল থেকে ছেড়ে দিল টাইগারকে। ছাড়া পেতেই টাইগার ছুটে গেল রূপন্তীর পানে। লেজ নেড়ে গা ঘেঁষল তার। রূপন্তীর আগের তুলনায় কুকুর ভীতি অনেকটাই কমেছে। টাইগারকে হঠাৎ এখানে দেখে সে বেশ খুশি হলো। বসে পড়ল কুকুর ছানাটার পাশে। শরীরের শুভ্র রং আলোমে হাত বুলিয়ে বলল, কেমন আছিস? মিস করেছিস আমাকে? বৌবা প্রাণী। উত্তর দিতে পারল না মানুষের ভাষার। তবে জিহ্বা বের করে বুঝালো সে মিস করেছে। রূপন্তী হাসল। টাইগারের মাথায় হাত বুলিয়ে দিল আলতোভাবে। তবে কোলে তুলে নিল না কুকুর ছানাটাকে। পাছে যদি নখ দ্বারা আছড়ে দেয় তখন কি হবে? টাইগারকে পাশাপাশি হাঁটিয়ে নিয়ে গিয়েই রূপন্তী দাঁড়ালো বিভানের সম্মুখে। জিজ্ঞেস করল, হঠাৎ এখানে এলেন যে? কোনো সমস্যা? বিভান কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, টাইগার তোমাকে দেখতে চেয়েছিল। ভ্রু কুঁচকালো রূপন্তী। টাইগারের পানে তাকিয়ে অবিশ্বাস্য স্বরে বলল,
টাইগার দেখতে চেয়েছিল, হ্যাঁ, তুমি ওর কাছ থেকে বিদায় না নিয়েই চলে এসেছো কিনা। তাই তোমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছিল বেচারা। নয়তো আমি এখানে আসতাম না। রূপন্তীর কুচকানো ভ্রুযুগল আরো কুঁচকে এলো। টাইগার একটা কুকুরছানা। সে আবার কিভাবে তার সাথে দেখা করার জন্য উতলা হয়? আর যদি উতলা হয়েও থাকে তাহলে তা বিভান বুঝল কিভাবে? এ প্রাণী তো আর কথা বলতে পারে না যে চিৎকার করে বলবে, আমি রূপন্তীর সাথে দেখা করতে চাই, আমাকে তার কাছে নিয়ে চলো। রূপন্তী সন্দিহান স্বরে প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন টাইগার আমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছে? ও কি কথা বলতে পারে যে বলবে আপনাকে? থতমত খেয়ে গেল বিভান। এত কিছু ভেবে তো আর সে কথাটা বলেনি। রূপন্তীর প্রশ্নের হাত থেকে বাঁচতে তৎক্ষণাৎ যা মাথায় এসেছিল তাই বলে দিয়েছিল। এখন সেই কথা ধরেও প্রশ্ন। বিভান একটু ঝুঁকে কোলে তুলে নিল টাইগারকে। কিছুটা ইতস্তত করে বলল, এতদিন ধরে লালন পালন করছি ওর। ওর অঙ্গভঙ্গি দেখে আমি ওর মনের কথা বুঝতে পারি। রূপন্তীর সন্দেহ তবুও গেল না। চোখ ছোট ছোট করে সে তাকালো বিভান এবং টাইগারের পানে। তবে বলল না আর কিছুই। হতেও পারে বিভান সত্যিই টাইগারের অঙ্গভঙ্গি দেখে বুঝে নিয়েছে তার ভাষা। পোষা প্রাণী তার মনিবের সাথে অনেক সময়ই এমন অনেক কাজ করে যা আমরা কল্পনাও করতে পারি না। বিশেষ করে কুকুর এবং বিড়াল। এরা ভীষণ প্রভু ভক্ত হয়। রূপন্তী আরেকবার হাত বুলিয়ে দিল টাইগারের মাথায়। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, মাঝে মাঝে চলে আসিস এখানে। আমাদের দেখা হবে। ঠিক আছে। কুকুরটা জিহ্বা বের করে জোরে জোরে নিঃশ্বাস নিল। রূপন্তী যত্ন করে আরো কিছুক্ষণ হাত বুলিয়ে দিল তার মাথায়। অতঃপর বিভানের পানে তাকিয়ে বলল, এখন তবে আসছি আমি। আবার হোস্টেলের গেট বন্ধ করে দিলে আরেক বিপদ। কথাটা বলেই রূপন্তী পিছন ঘুরে পা বাড়ালো হোস্টেলের দিকে। তখনই তার পিছু ডাকলো বিভান। থমকে দাঁড়ালো মেয়েটা। পিছন ঘুরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বিভান আমতা আমতা শুরু করলো। ইতস্তত করে বলল, বাড়িতে ফিরে গেলে হয় না? আসলে টাইগার চাইছিল তুমি আবার বাড়ি ফিরে এসো। রূপন্তী হাসল। কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, টাইগারকে বলে দিবেন ও বাড়ি আমার ছিল না। কিছুদিন বিপদে পড়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজের লোক হিসেবে পড়েছিলাম। এখন নিজের একটা গতি করতে পেরেছি তাই বেরিয়ে এসেছি ওই বাড়ি থেকে। থামল রূপন্তী। ফের বলল, মাঝে মাঝে ওকে এখানে বা কলেজে নিয়ে আসবেন। সময় কাটাবো ওর সাথে। নিজের কথা শেষ করে মেয়েটা আর একদণ্ড দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল হোস্টেলের ভিতরে। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিভানের বুক চিরে। চোখে মুখে ফুটে উঠল অসহায় ভাব। এত চেষ্টা করেও সে মেয়েটাকে ফিরাতে পারল না নিজ গৃহে। 40। উজ্জ্বল এক সূর্যের আনাগোনা নীলাম্বরে। চারদিকে জন্মানবের ব্যস্ততা। সবাই সবার কর্মের তাগিদে ছোটাছুটি করছে এদিক ওদিক। রূপন্তীও নিজ কর্মে যোগদান করেছে আজ থেকে। লাইব্রেরিতে পড়াশোনা শেষ করে টেবিলে শিক্ষার্থীদের ফেলে রাখা বইগুলো হাতে তুলে তা সযত্নে আবার গুছিয়ে রাখছে বইয়ের তাকে। বিভিন্ন বই হাতে ধরে তাকে রাখতে রাখতে হঠাৎ রূপন্তীর নজর আটকালো একখানা বইয়ের পানে। বইয়ের উপরে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, লা মিজারেবল, ভিক্টর হুগো। এই বইটি রূপন্তী পড়েছিল আগেও। বইটিতে জাভালজা নামক এক ব্যক্তির জীবনের চড়াই উতরাই সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুনিপুণভাবে। বইটি পড়ে রূপন্তীর কোমল হৃদয় ব্যথিত হয়ে উঠেছিল তখন। জাভালজা সত্যিই একটি হতভাগা চরিত্র ছিল, যাকে এক টুকরো রুটির জন্য 20 বছরের জেল খাটতে হয়। আর বারবার সেই জেল থেকে পালানোর চেষ্টাতেই কেটেছিল তার পুরো জীবন। রূপন্তীর কেন যেন আবার বইটা পড়তে ইচ্ছে হলো। লাইব্রেরির এলোমেলো বইগুলো গুছিয়ে সে একটা টেবিলে বসল, লা মিজারেবল বই নিয়ে। মনোযোগের সহিত পড়তেই শুরু করলো প্রতিটি লাইন। মেয়েটার মন মস্তিষ্ক সবটা যখন বইয়ের পাতায় নিমজ্জিত ঠিক তখনই ওই টেবিলে এসেই বসল ইমাদ, এলিনা, জ্যাক এবং দলা। শুধু দাঁড়িয়ে রইল বিভান। দোলা রূপন্তীর এক পাশ দখল করে বসলেও অন্য পাশে বসেছে ইমাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হল। ছেলেটা সব সময় কেমন চিপকে থাকে মেয়েটার সাথে। রূপন্তীর মনে কোনো অনুভূতি না থাকলেও ইমাদের মনে যে তাকে নিয়ে বেশ শক্তপোক্ত অনুভূতি রয়েছে তা বেশ বুঝতে পেরেছে বিভান। ছোটবেলা থেকে ইমাদের সাথে থাকে সে আর এইটুকু যদি বুঝতে না পারে।
বিভানের হৃদয় জ্বলে উঠল। থমথমে কণ্ঠে সে বলল, ইমাদ, ওখান থেকে উঠে এপাশে আয়। আমরা ছেলেরা এক পাশে বসি আর ওদের মেয়েদের এক পাশে বসতে দে। ইমাদ অবাক হলো। গোল গোল চোখে সে বিভানের পানে তাকিয়ে শুধালো, তুই আবার ছেলে মেয়েদের মধ্যে এত ভেদাভেদ শুরু করলি কবে থেকে? বিভান দাঁতে দাঁত পিষল। ভীষণভাবে তার বলতে ইচ্ছে হলো, তুই যবে থেকে রূপকে নিয়ে নিজের মনের মধ্যে উল্টা পাল্টা চিন্তার স্থান দিতে শুরু করেছিস তবে থেকে। তবে কথাটা বলল না বিভান। নিজের স্বভাবের বাইরে গেল না সে। রূপন্তীর ঘোর কাটল এদের কথোপকথনে। নয়তো সে এতক্ষণ বইয়ের পাতায় ডুবে ছিল নিজের সকল ধ্যান জ্ঞান দিয়ে। তবে ধ্যান ভেঙে বিভানের কথা শুনে বেশ অবাকই হয়েছে সে। এদেশে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করা হয় না তেমন। তারা একসাথেই চলাচল করে। এমনকি কলেজে নারী পুরুষকে একসাথেই পাশাপাশি বসানো হয়। এত বছর ধরে এদেশে বসবাস করেও বিভানের কণ্ঠে এমন একটা কথা কেমন বেখাপ্পা লাগলো রূপন্তীর নিকট। আর ইমাদকে উঠতে না দেখে বিরক্ত হলো বিভান। গম্ভীর স্বরে ফের বলল, তুই উঠবি নাকি? আর ইমাদকে উঠতে না দেখে বিরক্ত হলো বিভান। গম্ভীর স্বরে ফের বলল, তুই উঠবি নাকি? ইমাদ উসখুস শুরু করল। রূপন্তীর পানে একবার আর চোখে তাকিয়ে বলল, না মানে, ওঠ তাড়াতাড়ি। বিভানের চোটপাটে আর বসে থাকতে পারল না ইমাদ। এই ছেলের সাথে এখন কথা বাড়ালেই কথা বাড়বে, ঝামেলা হবে। তারপর কর্তৃপক্ষ দুইজনকেই উস্টা মেরে লাইব্রেরি থেকে বাইরে বের করে দিবে। এখন তো তবুও রূপন্তীর সামনে আছে সে। এরপর তাও থাকতে পারবে না। ইমাদ চুপচাপ উঠে গিয়ে বসল অন্য পাশে। বিভানও অ্যালিনাকে উঠিয়ে দিয়ে বসল তার পাশে। ব্যাগ থেকে একটা বই বের করে ইমাদের পানে বাড়িয়ে দিয়ে বলল, এটা পড়। কোনো দিকে তাকাবি না, শুধু পড়ে যাবি। বইটা হাতে নিল বেচারা। ভ্রু কুঁচকে বলল, কেন? পরেই দেখ। ইমাদ দ্বিরুক্তি করল না। মনোযোগ দিল বইয়ের ভাঁজে। বিভান উসখুস শুরু করল। কিছুক্ষণ সময় নিয়ে পকেট থেকে একটা চকলেটের প্যাকেট বের করে আনল। আজ সকালে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে রূপন্তীর জন্য এই চকলেটটা কিনেছিল সে। কিন্তু দিতে পারছে না। কেমন ভিতরে ভিতরে একটা ইতস্তত বোধ হচ্ছে। চকলেটটা দেওয়ার পর মেয়েটা কি ভাবনে না ভাববে কে জানে। বিভান একটু সময় চকলেটটার পানে তাকিয়ে জোরে জোরে কয়েকটা নিজেকে ধাতস্থ করল। একটা চকলেটই তো, এতে আবার ভাবার কি আছে? সেদিন ইমাদও তো চকলেট দিয়েছিল রূপন্তীকে। কই, তখন তো কেউ কিছু ভাবেনি। বিভান কিছুটা ইতস্তত করেই হাতের চকলেটটা এগিয়ে দিল রূপন্তীর পানে। বলল, এটা তোমার। চমকে গেল উপস্থিত সবাই। সাথে সাথে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো বিভানের পানে। রূপন্তীও অবাকের চূড়ান্ত পর্যায়ে। যে পুরুষ তাকে দেখতে পারে না, তাকে সবসময় অপমান করতে উৎসুক, গায়ে হাত পর্যন্ত তুলেছে, সে কিনা আজ চকলেট দিচ্ছে। রূপন্তী চকলেটটা নিল না। বিস্ময় নিয়ে বলল, আপনি আমাকে চকলেট দিচ্ছেন? মেয়েটার কথা শেষ হতে না হতেই ইমাদ বিভানের গালে কপালে হাত ছোঁয়ালো। চোখ বড় বড় করে বলল, তুই ওকে চকলেট দিচ্ছিস? জ্বর টর উঠেছে নাকি শরীর খারাপ লাগছে? বিভান অপ্রস্তুত হলো। সাথে বিরক্তও হলো। নিজেরা দিলে দোষ নেই, সে দিলেই সবার চোখ বড় হয়ে যায়। কেন সে কি কখনো রূপন্তীকে কিছু দিতে পারে না? বিভান কপাল কুঁচকে নিল। থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ দিয়েছি তো। কাউকে চকলেট দেওয়া কি অপরাধ? ইমাদ ডানে বামে মাথা ঝাঁকালো। জ্যাক হাত তুলে বাড়িয়ে দিল বিভানের সম্মুখে। উৎসুক হয়ে বলল, শুধু কি রূপন্তীকেই চকলেট দিবি? আমাদেরটা কোথায়? রূপন্তী নতুন চাকরি পেয়েছে, তাই অভিনন্দন স্বরূপ ওকে চকলেট দিয়েছি। তুইও কি নতুন চাকরি পেয়েছিস যে চকলেট দেব? জ্যাক নিজের হাতটা সরিয়ে নিল। বোকা হেসে বলল, তাহলে আমাদেরও তো কিছু নিয়ে আসা উচিত ছিল অভিনন্দন স্বরূপ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হল। পরপর সে ফিরে তাকালো রূপন্তীর পানে। মৃদু ধমকে বলল, তুমি কি চকলেটটা নিবে নাকি আমি ফেলে দেব? রূপন্তীর চোখ মুখ থেকে এখনো বিস্ময় ভাব কাটেনি। তবে ফেলে দেওয়ার কথা শুনে সে তড়িঘড়ি করে চকলেটটা নিয়ে নিল। লোকটা যতই খারাপ হোক, নিষ্ঠুর হোক, তার দেওয়া কিছু এভাবে সকলের সম্মুখে ফেরত দেওয়া নিশ্চয়ই উচিত হবে না। হাজার হলেও লোকটা তার আশ্রয়দাতা ছিল। একটু কৃতজ্ঞতাবোধ তো রয়েছেই। সূর্যটা ডুবে গিয়েছে। চারদিকটা ভরে উঠেছে রাতের কৃষ্ণাভাবায়। বিভান বাড়ি ফিরল কেবলই। ঘরের চারদিকে এখনো অন্ধকার বিরাজমান।
বাড়িতে কেউ না থাকার দরুন আলো ঝালানো হয়নি এখনো। তবে এই আধার বাড়িতে কেউ না থাকা বিভানের হৃদয়ে কড়া না নাড়লেও কড়া নাড়ল একটা বাক্য। এ বাড়িতে রূপন্তী নেই। ছেলেটার বুকের ভিতরটায় কেমন মোচড় মেরে উঠল। এতক্ষণ সে রূপন্তীর সাথেই ছিল, আর এখন বাড়ি ফিরে ওই মেয়েটা ব্যতীত যেন চারপাশটা শূন্য হয়ে উঠেছে। একা একা লাগছে ভীষণ। দম বন্ধ হয়ে আসতে চাইছে। বিভানের চোখের সম্মুখে একে একে ভেসে উঠল সারাদিনের ইমাদের কর্মকাণ্ড। ছেলেটা সারাক্ষণ শুধু রূপন্তীর সাথে চিপকে থাকতে চায়, যে কোনো মূল্যে মেয়েটার মনে পৌঁছাতে চায়। বিভানের হৃদয় জ্বলে উঠল। এভাবে চললে তো হবে না। পরে দেখা যাবে ওই ইমাদ তার চোখের সামনে দিয়ে রূপন্তীকে পটিয়ে নিয়েছে। তারপর দুজন প্রেম করছে, অবশেষে বিয়ে। বিয়ে শব্দটা মনে আসতেই আটকে উঠল বিভানের। মনে হলো তার বুকের ভিতরের কলিজাটা যেন কেউ খামচে ধরেছে। গলা শুকিয়ে একাকার অবস্থা। নানা রূপন্তীর সাথে ইমাদের কখনো বিয়ে হতে পারে না। বিভান দিশেহারা হয়ে উঠল। সে রূপন্তীকে ভুলে যাবে নাকি ভালোবাসবে তা পরে দেখা যাবে, আগে মেয়েটাকে এ বাড়িতে ফিরিয়ে আনা প্রয়োজন। হোস্টেলে থাকা মানেই মেয়েটা তার হাতের বাইরে। সেখানে থেকে সে যা ইচ্ছে করতে পারবে, যে কারো সাথে ঘুরতে পারবে। বিভান বাড়িতে বসে না রূপন্তীকে দেখবে আর না কিছু করতে পারবে। আর এ বাড়িতে থাকলে সে প্রয়োজনে মেয়েটার গালে 2টা থাপ্পড় মারবে, তারপর তার প্রতিক্রিয়া স্বরূপ সেদিনের ন্যায় নিজেও রূপন্তীর হাতে 2টো থাপ্পড় খাবে। তবুও মেয়েটাকে তার অপছন্দনীয় কাজ থেকে আটকাতে তো পারবে। বিভান কাঁধ থেকে নিজের ব্যাগটা ছুঁড়ে মারল মেঝেতে, অতঃপর উদ্ভ্রান্তের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে গেল। যদিও রাত এখনো বেশি নয়, তবে এই স্বল্প রাতেই বিছানায় গা এলিয়ে দিয়েছে রূপন্তী। আজ কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে। শরীরটা ম্যাজ ম্যাজ করছে। হয়তো সারাদিনের দৌড়ঝাঁপের জন্য। সেই সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়েই মেয়েটা হোস্টেল থেকে বেরিয়ে পড়েছিল। তারপর সারাদিন ক্লাস, চাকরিতেই কেটে গেছে। দেশে বসে কত সুন্দর ছিল জীবনটা। এক কাপ চা খেতে ইচ্ছে হলেও মাকে বলেছে, মা চা খাবো। মাও কোনো প্রকার দ্বিরুক্তি ব্যতীত চা বানিয়ে দিতেন। আর এদেশে নিজের সব কাজ নিজেরই করতে হয়। পেট চালানোর জন্য চাকরি করে অর্থ উপার্জনও করতে হবে, পড়তেও হবে, আবার নিজের কাজ নিজেও করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। বিছানায় এপাশ ওপাশ করার মধ্যেই টেবিলের উপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ভ্রু কুঁচকে এলো মেয়েটার। এখন আবার কে কল করেছে? সারাদিন পর কি একটু বিশ্রামও নিতে দিবে না? মনে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রূপন্তী। টেবিলের কাছে গিয়ে দেখল মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে বিভানের নাম। এ আবার এখন কেন কল করেছে? হোস্টেলে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত তো এর সাথেই ছিল সে। ইমাদ, এলিনা, জ্যাকদলা, বিভান এবং সে মিলে বেশ আড্ডা দিয়েছে। রূপন্তীর ললাটে ভাঁজ পড়ল। তবে এ বিষয়ে আর খুব বেশি ভালো না। হাতে তুলে নিল মোবাইলটা। কলটা রিসিভ ধরল কানের কাছে। নম্র স্বরে বলল, আসসালামু আলাইকুম। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল, ওয়ালাইকুমুস সালাম। তা হঠাৎ কল করলেন যে? আমরা কিছুক্ষণ আগেও তো একসাথেই ছিলাম। বিভান তেমন ইতিউতি করল না। সরাসরিই বলল, নিচে এসো। রূপন্তী অবাক হল। এই লোক আজ আবার এসেছে তার হোস্টেলের নিচে। কোনো জরুরি দরকার কি? কিন্তু একটু আগেও যখন তারা একসাথে ছিল তখন তো বলল না কিছুই। রূপন্তী সন্দিহান সুরে শুধালো, আপনি আজও এসেছেন? জরুরি কোনো কাজ আছে নাকি? নিচে এসো তাড়াতাড়ি। আমি অপেক্ষা করছি। কথাটা বলে গতকালের নাই কলটা কেটে দিল বিভান। এইটুকু বলতেই তার বেগ পেতে হয়েছে বেশ। তবুও বলেছে। না বলে কি আর উপায় আছে? মেয়েটা যে দিন দিন তাকে পাগল করে তুলেছে। শান্তি দিচ্ছে না কোনো কিছুতে। কিছুটা সময় অতিবাহিত হতেই রূপন্তী বেরিয়ে এলো হোস্টেলের বাইরে। বিভান গতকাল যে স্থানে দাঁড়িয়ে ছিল সে স্থানেই দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা এগিয়ে গেল সেদিকে। ভদ্রভাবেই জিজ্ঞেস করল, কিছু বলবেন? কাল এলেন আবার আজ এলেন যে? বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। নিজেকে ধাতস্থ করে বলল, টাইগার তোমাকে বাড়ি ফিরে যেতে বলেছে। রূপন্তী কিছুটা রুক্ষ কণ্ঠেই জবাব দিল, আমি তো গতকালই বলে দিয়েছি ও বাড়ি আমার নয়। ও বাড়িতে আমি ফিরব না। টাইগারের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তবে এখানে নিয়ে আসবেন। বিভানের রাগ লাগলো।
এত করে মেয়েটাকে বাড়ি ফেরার কথা বলছে আর এ কিনা ভাব নিচ্ছে। কটমট করে সে বলল, এসব ঢঙের কথা শুনতে আমি এখানে আসিনি। ভালোয় ভালোয় বলছি বাড়ি ফিরে চলো। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল। সন্দিহান সুরে বলল, একটা সত্যি কথা বলুন তো, এই বাড়ির ফিরে যাওয়ার কথা কে বলছে? আপনি নাকি টাইগার? বিভান জোরে একটা নিঃশ্বাস ফেলল। নিজের স্বভাবের বাহিরে গিয়ে সে বলেই ফেলল, ওকে ফাইন, আমি বলেছি তোমার বাড়িতে ফিরে যাওয়ার কথা। কোনো টাইগার ফাইগারের কারসাজি নেই এখানে। এখন বাড়ি ফিরে চলো। রূপন্তী অবাক হলো। যে হোক তাকে দেখতে পারতো না, তার বাড়িতে থাকতে দিতে চাইতো না, সেই আজ তাকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছে। তবে পরক্ষণেই কিছু একটা ভেবে মুখ বাঁকালো সে। ভেংচি কেটে বলল, কেন, খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে বুঝি? আমাকে আবার রাঁধুনি হিসেবে চাই? হ্যাঁ তাই চাই। এখন চুপচাপ আমার সাথে চলো। কিন্তু আমি ওই বাড়িতে ফিরব না। রূপন্তীর কাঠ কাঠ কণ্ঠস্বর। প্রত্যুত্তরে বিভান সচোধালো, শিওর তুমি? 100%। বিভান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সেই কখন থেকে সে মেয়েটাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলছে আর এ কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নাটক শুরু করেছে। নিজে থেকে যেচে এসে বাড়িতে ফিরতে বলেছে বলে এর ভাব বেড়ে গেছে। কি মনে করে নিজেকে? ঠিক আছে, সেও আর সে বলবে না বাড়ি যাওয়ার কথা। থাকুক এ হোস্টেলে পড়ে। বিভানের চোখ মুখ শক্ত হলো। দাঁত কিরমির করে বলল, ঠিক আছে, ফিরতে হবে না তোমাকে। আমি চলে যাচ্ছি। তুমি থাকো এ হোস্টেলে পড়ে। কথাটা বলে বিভান আর এক দণ্ড দাঁড়ালো না। গভীর ক্রোধে উন্মত্ত হয় হনহন করে হাঁটা ধরল পিছু ঘুরে। রূপন্তীও আর কথা বাড়ালো না। ভেংচি কেটে পিছন ঘুরে পা বাড়ালো হোস্টেলের দিকে। ঠিক তখনই ঝড়ের গতিতে তার পানে ছুটে এলো বিভান। চিতাবাঘের ন্যায় থাবা বসিয়ে পিছন থেকে খামচে ধরল মেয়েটার চুল। দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার সাথে বাড়ি ফিরে যাবি। চিতাবাঘের ন্যায় থাবা বসিয়ে পিছন থেকে খামচে ধরল মেয়েটার চুল। দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার সাথে বাড়ি ফিরে যাবি। আকস্মিক আক্রমণে হকচকালো রূপন্তী। ভয়ও পেল কিছুটা। চেঁচিয়ে উঠে বলল, কি করছেন কি? চুল ধরেছেন কেন আমার? চুল ছাড়ুন তাড়াতাড়ি। আমার খাওয়া হারাম করেছিস, থাকা হারাম করেছিস। ঠিকভাবে ঘুমাতে পর্যন্ত দিচ্ছিস না। আবার বলছিস বাড়ি ফিরবি না। বেয়াদব একটা মেয়ে। তাড়াতাড়ি বাড়িতে ফিরে চল। রূপন্তী অবাক হলো। সে আবার কখন বিভানের থাকা খাওয়া হারাম করল? সে তো আরো বাড়ি ছেড়েছে। গত কয়েকদিন ধরে লোকটার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। কলেজে বসে দেখা হয়, তাও বিভান নিজে থেকে তার কাছে আসে, সে যায় না। রূপন্তী অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন আপনার থাকা খাওয়া হারাম করলাম? আশ্চর্য। আশ্চর্য তো এখন হবেই। বদ মেয়ে মানুষ, আমাকে ফাঁসিয়ে এখন হোস্টেলে এসে উঠেছিস। হোস্টেলেই যদি ওঠার ছিল আগে উঠিসনি কেন? দেশ থেকে হোস্টেল ঠিক করে আসিসনি কেন? এখানে এসে আমার বাড়িতে উঠে আমাকে শেষ করলি কেন? বিভানের একের পর এক প্রশ্ন। অবাকের মাত্রা বাড়ল রূপন্তীর। এসব কি বলছে এই লোক? মাথা খারাপ হয়েছে নাকি? রূপন্তী বেশ অবাকের সাথেই ফের শুধালো, পাগল হয়েছেন নাকি? এসব কি বলছেন আপনি? পাগল তো হয়েছিই বটে। নয়তো তোকে ফিরিয়ে নিতে আসতাম নাকি? রূপন্তীর মনে আরো হাজারটা প্রশ্নের উদয় হলেও এই মুহূর্তে চুলের ব্যথাটাও জোরদার। লোকটা কেমন তার খবিশের ন্যায় শক্তপোক্ত হাতটা দ্বারা খামচে ধরেছে মেয়েটার চুলগুলো। মনে হচ্ছে যেন মাথার চামড়াসহ চুলগুলো এখনই উঠে যাবে। রূপন্তী আপাতত প্রশ্ন করা বন্ধ করল। চোখ মুখ খিচিয়ে বলল, আপনি পাগল হন আর ছাগল হন, আপাতত চুল ছাড়ুন। লাগছে আমার। আগে বল আমার সাথে বাড়িতে ফিরবি কিনা, তারপর তোর চুল ছাড়ব। রূপন্তীর রাগ লাগলো। কথা থেকে হঠাৎ উড়ে এসে কল করলো, তারপর বাড়ি ফিরে যাওয়ার জন্য চোটপাট দেখালো, এখন আবার চুল ধরেও টানাটানি করছে। মেয়েটা চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। রাস্তা থেকে হেঁটে যাওয়া পথচারীরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তাদের পানে। মনে হচ্ছে যেন কোনো উদ্ভট জীবজন্তু দেখছে তারা। রূপন্তী বিব্রত বোধ করল। চিবিয়ে চিবিয়ে বলল, ফিরব না আমি। যখন ওই বাড়িতে ছিলাম তখন তো রোজ রোজ অপমান করতেন। বাড়িতে থাকা নিয়ে, খাওয়া নিয়ে খোঁটা দিতেন। এখন এত উতলা হয়ে উঠেছেন কেন বাড়িতে ফেরা নিয়ে? বিভান ক্রোধে দিশেহারা হলো। আরো জোরে চেপে ধরল রূপন্তীর চুল। খিসহিসিয়ে বলল,
তুই ফিরবি, তোর ঘাড় ফিরবে। মেয়েটার চুলের ব্যথা আরো বাড়ল। পিছন ঘুরে যে একটু বিভানের পানে তাকাবে বা কিছু বলবে তাও পারছে না। মাথাটা একটু নাড়াতে গেলেও ব্যথা পাচ্ছে ভীষণ। রূপন্তী তবুও নিজের চুল ছাড়ানোর চেষ্টা করল বেজায়। তবে ব্যর্থ সে। অমন এক দাপুটে পুরুষালী শক্তির সাথে পেরে ওঠা এত সহজ নাকি? রূপন্তী একটু সময় নিয়ে ভাবল। শেষে আর উপায় না পেয়ে নিজের এক হাত পিছনে নিয়ে খামচে ধরল বিভানের পেট। এ পর্যায়ে হকচকিয়ে উঠল ও বিভানও। আকস্মিক এমন আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না মোটেই। দ্রুত বেগে নিজের শরীরটা দূরে সরিয়ে নিতে চাইল বিভান। কিন্তু পারল না। রূপন্তী ইতোমধ্যে নিজের নখ দাবিয়ে দিয়েছে তার পেটে। এখন পিছনে সরতে গেলে নির্ঘাত তার পেটটা বাজেভাবে জখম হবে, রক্তাক্ত হবে। বিভান চোখ মুখ খিচিয়ে নিল। মৃদুস্বরে চেঁচিয়ে উঠে বলল, পেট থেকে তাড়াতাড়ি হাত সরা তোর। রূপন্তী হাত সরালো না। বাঁকা হেসে বলল, আগে আমার চুল ছাড়ুন, তারপর আপনার পেট। বিভান কটমট করল। দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ব না। তবে আমিও আপনার পেট ছাড়ব না। নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়ি ভুঁড়ি সব বের করে রাস্তায় ফেলব। রূপন্তী আরো জোরে খামচে ধরল বিভানের পেট। বেচারা সহ্য করতে পারল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ছাড়ছি চুল, তুই পেট ছাড় আমার। রূপন্তী বিশ্বাস করতে পারল না বিভানকে। এই লোক বদমাইশ ভারী। তারপর দেখা যাবে তাকে দিয়ে মিথ্যা বলিয়ে পেট ছাড়িয়ে শরীর দূরে সরিয়ে নিয়েছে। আর চুলও ছাড়েনি। রূপন্তী তেমন ভাবল না, তৎক্ষণাৎ উত্তর দিল, আগে আপনি চুল ছাড়ুন, তারপর আমি পেট ছাড়ব। এই ছাড়ছি কিন্তু চুল। এখন তুই পেট ছাড়। কথাটা বলতে বিভান ধীরে ধীরে চুল ছেড়ে দিল মেয়েটার। রূপন্তীও পেট ছেড়ে হাত সরিয়ে নিল। দুজনেই যেন হাঁফ ছেড়ে বাঁচল। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। রূপন্তী পেট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার চুলের উপর আবারও হামলে পড়ল বিভান। পিছন থেকে চুলগুলো খামচে ধরে বলল, এবার কোথায় যাবি? হোস্টেলে উঠে সাহস বেড়ে গেছে তোর। আমার পেট খামচে ধরিস। রূপন্তী কটমট করল। মৃদুস্বরে চেঁচিয়ে উঠে বলল, এটা কিন্তু প্রতারণা। আপনি বলেছিলেন চুল ছেড়ে দিবেন। বলেছিলাম চুল ছেড়ে দেব। কথা অনুযায়ী চুল ছেড়েও দিয়েছি। কিন্তু চুল যে আবার ধরব না তা কোথাও বলিনি। রূপন্তীর মেজাজ বিগড়াল। পিছনে হাত বাড়িয়ে আবারও আগের ন্যায় খামচে ধরতে চাইল বিভানের পেট। কিন্তু এবার লোকটা বেশ আটসাট বেঁধেই নেমেছে। নিজের শরীরটা আগে থেকেই দূরে সরিয়ে রেখেছে। শুধুমাত্র হাতটা আছে রূপন্তীর চুলে। সে হাত যে খামচে ধরবে তাও পারছে না। হাত ধরতে গেলেই বিভান হাত নাড়িয়ে নাড়িয়ে চুলের এখানে ওখানে খামচে ধরছে আরো জোরে। ফলস্বরূপ রূপন্তীর চুলের ব্যথা বাড়ছে। বিভানের কর্মকাণ্ডে রূপন্তীর ক্রোধ বাড়ল ধোপধপ করে। লোকটা রাস্তার মধ্যে এই রাতে কি বাচ্চামো শুরু করেছে। দাঁতে দাঁত চাপল মেয়েটা। চিবিয়ে চিবিয়ে বলল, আমি কিন্তু এখন চিৎকার করব। করো চিৎকার। কে বারণ করেছে? রূপন্তী বেশি ভাবল না। এক প্রকার ক্রোধের বশেই সে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠল, হেল্প, হেল্প। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রূপন্তী আর বিভানের চেঁচামেচির সময়ে ওই রাস্তা ধরেই একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাদের দুজনেকে মারামারি করতে দেখেই গাড়ি থামালেন তারা। গাড়ি থেকে নেমে এলেন দুই বলিষ্ঠদেহী শ্বেতাঙ্গ পুরুষ, দাঁড়ালেন রূপন্তী এবং বিভানের পাশে। তাদের মধ্যে একজন গম্ভীর স্বরে ইংরেজি বাক্যে প্রশ্ন করলেন, এখানে কি হচ্ছে? আকস্মিক পাশে কারো কণ্ঠস্বর শুনে সেদিকে ফিরে তাকালো দুজনেই। পুলিশকে দেখে বেজায় চমকালো রূপন্তী। অন্তরাত্মা ক্যাপে উঠল তার। বিভান ততটা না চমকালেও রূপন্তীর চুল ছেড়ে দিল। ভদ্র মানুষের ন্যায় শটান হয়ে দাঁড়ালো দুজনেই। রূপন্তী জোরপূর্বক হাসল। নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, কই কিছু না তো, এমনি দুই বন্ধু একটু মজা করছিলাম। বিভান একবার তাকালো রূপন্তীর পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, আমরা বন্ধু নই। পুলিশ সদস্যের দৃষ্টি তীক্ষ্ণ হল। পাশের জনকে আদেশ দিয়ে বলল, এ দুটোকেই গাড়িতে তোলো। রূপন্তী আঁতকে উঠল। ভয়ে গলা শুকিয়ে এলো তার। এখন কিনা এই লোকের জন্য তাকে পুলিশও ধরবে। তারপর যদি তার জেল হয় তখন কি হবে? এদেশে এসে শেষে কিনা জেল খাটতে হবে। সে যতদূর জানে এদেশের আইন ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি। বাংলাদেশের ন্যায় ঘুষ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সব হয়েছে এই লোকের জন্য।
মানছে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই, তাই বলে পুলিশের সম্মুখেও সত্যিটা বলে দিতে হবে। এর মাথায় কি এইটুকু ঢোকেনি যে পুলিশ ধরলে তাকে একা ধরবে না, সাথে বিভানকেও ধরবে? রূপন্তী একটু গা ঘেঁষে দাঁড়ালো, তার চিবিয়ে চিবিয়ে বলল, মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে আপনার? সত্যি কথা কে বলতে বলেছিল আপনাকে? এখন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন? এদেশের পুলিশ কাউকে ধরে শুধু শুধু বন্দী করে রেখে দেয় না। স্টেশনে নিবে, জিজ্ঞাসাবাদ করবে, সঠিক উত্তর দিতে পারলে ছেড়ে দিবে। কথাটা বলে পরপর পুলিশের গাড়ির পানে হাঁটা লাগালো বিভান। ভাবলেশহীন ভাবে পুলিশদের বলল, চলুন। চোখ বড় বড় হলো রূপন্তীর। হৃদয়ে ভয় বাড়ল তার। পুলিশ স্টেশনে গিয়ে যদি সঠিক উত্তর না দিতে পারে, যদি ছাড়া না পায়, তবে তার পড়াশোনার কি হবে? তার বাবা মা ভাইয়ের কি হবে? তাছাড়া এই খবর দেশে পৌঁছালে যে কেলেঙ্কারি হয়ে যাবে। জুবাইদা বেগম, সালাম হোসেন এবং তার মা কত আশা করে এ দেশে পড়তে পাঠিয়েছেন তাকে। তারা নিশ্চয়ই খুব কষ্ট পাবেন। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। কেন যে সে বিভানের পিছনে লাগতে গেল, আর কেন যে চিৎকার করতে গেল কে জানে। প্রয়োজনে বিভান তার সব চুল ছিঁড়ে ফেলত, তবুও তার চুপ থাকা উচিত ছিল। রূপন্তী দিশেহারা হয়ে বসে পড়ল রাস্তায়। চোখে তার চিকচিক করছে অশ্রুকণা। মেয়েটাকে বসে পড়তে দেখে কপাল কুঁচকালেন পুলিশ দুজন। একজন একটু ধমকের স্বরেই বললেন, কি হলো? এখানে বসে পড়েছেন কেন? গাড়িতে উঠুন। রূপন্তী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠল। সে কিছুতেই জেলে যেতে চায় না, কিছুতেই না। এদেশে আসার পর থেকে একের পর এক বিপদ লেগেই আছে। শেষ পর্যন্ত কিনা এখন পুলিশের পাল্লায়ও পড়তে হবে। রূপন্তীর কান্না বিজৃত কণ্ঠেই বলল, আমি কিছু করিনি। আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না। আমার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। মেয়েটার কান্নার শব্দে বিরক্ত হলো পুলিশ সদস্য দুজনই। ফের আবার একজন বলল, গাড়িতে উঠুন। রূপন্তী উঠল না। রাস্তায় বসে বসে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে সে। পুলিশ সদস্যদের বিরক্তি বাড়ল আরো। একটু এগিয়ে তারা দুইজন মেয়েটার দুই পাশ ধরল, টেনে উঠাতে চাইল বসা থেকে। রূপন্তী চেঁচিয়ে উঠল, অনুনয় করে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে। আমি আর কোনোদিন কোনো মারামারিতে জড়াবো না। আমাকে কেউ জানে মেরে দিলেও আমি তাকে মারব না। পুলিশ দুইজন ছাড়লেন না তবুও। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে উঠে বসেছিল গাড়িতে, তবে ওই পুলিশদের রূপন্তীর গায়ে হাত দিতে দেখে নেমে এলো। থমথমে কণ্ঠে বলল, আপনারা ছাড়ুন ওকে। আমি নিয়ে আসছি। পুলিশ সদস্যরা এক প্রকার বিরক্তিতেই ছেড়ে দিলেন মেয়েটাকে। বিভান সাথে সাথে এসে ধরল রূপন্তীর এক হাত। টেনে হিচড়ে উঠাতে চাইল গাড়িতে। রূপন্তীর কান্না বাড়ল। ভেজা গলায় বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আপনি জানেন এখানে আমার কোনো দোষ ছিল না। আপনিই আমার চুল টেনে ধরেছিলেন। আর তুমি আমার পেট। কথাটা বলতে বলতে মেয়েটাকে টেনে হিচড়ে গাড়িতে উঠিয়ে বসালো বিভান। পুলিশ সদস্যদের পানে তাকিয়ে নির্লিপ্ততা কণ্ঠে বলল, গাড়ি স্টার্ট করুন। রাত্রি কিছুটা বেড়েছে। বিভান আর রূপন্তী পাশাপাশি পুলিশ স্টেশনে বসে রয়েছে। মেয়েটা ইতোমধ্যে কাঁদতে কাঁদতে চোখ নাক ফুলিয়ে ফেলেছে। এখনো ক্ষণে ক্ষণে হেঁচকি তুলছে। পুলিশ ইন্সপেক্টর একবার তাকালেন রূপন্তীর পানে। অতঃপর বিভানের পানে তাকিয়ে শুধালেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মারামারি করছিলেন কেন? আর আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? বিভান আর চোখে তাকালো রূপন্তীর পানে। হুট করেই জবাব দিল, গার্লফ্রেন্ড। তাও আবার যেই সেই গার্লফ্রেন্ড নয়, একদম লিভ ইনে থাকা গার্লফ্রেন্ডও আমার। বিভান আর চোখে তাকালো রূপন্তীর পানে। হুট করেই জবাব দিল, গার্লফ্রেন্ড। তাও আবার যেই সেই গার্লফ্রেন্ড নয়, একদম লিভ ইনে থাকা গার্লফ্রেন্ডও আমার। রূপন্তী চমকালো। বিস্ময় হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। মস্তিষ্কে নড়ে উঠল। এ কি বলছে এই লোক? গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? এর সাথে শত্রুতা ব্যতীত আর কোনো সম্পর্ক তো তার নেই। রূপন্তীর অবাকত্বের মধ্যেই ইন্সপেক্টর ফের প্রশ্ন করলেন, তাহলে গার্লফ্রেন্ডের সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি কেন করছিলেন? বিভান কোনো উত্তর দিবে তার আগেই মুখ খুলল রূপন্তী। মৃদু চেঁচিয়ে বলল, মিথ্যা কথা। আমি উনার কোনো গার্লফ্রেন্ড নই। আমি উনার শত্রু, শুধুমাত্র শত্রু। বিভান কপাল কুঁচকালো।
ঘাড় বাঁকিয়ে তাকালো মেয়েটার পানে। কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, জেলে যেতে চাইছো? রূপন্তী তৎক্ষণাৎ ডানে বামে মাথা ঝাঁকালো। পরিপ্রেক্ষিতে বিভান চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে চুপ থাকো। তাই বলে আপনি আমাকে একদম গার্লফ্রেন্ড বানিয়ে দিবেন? তাও লিভ ইনে থাকা গার্লফ্রেন্ড? বিভান জবাব দিল না রূপন্তীর প্রশ্নের। মাথা ঘুরিয়ে আবার সে তাকালো ইন্সপেক্টরের পানে। মেকি হেসে বলল, আমার উপর রেগে আছে তো তাই মিথ্যা বলছে। ও আমার গার্লফ্রেন্ডই। ইন্সপেক্টরের বোধ হয় সন্দেহ হলো। কপালে ভাঁজ ফেলে তিনি শুধালেন, গার্লফ্রেন্ডের সাথে তাহলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি করার মানে কি? আসলে হয়েছে কি, এই মাস খানেক পূর্ব থেকে আমরা এক বাড়িতে একসাথে থাকা শুরু করেছি, অর্থাৎ লিভ ইনে থাকা শুরু করেছি। সব ভালোই চলছিল, কিন্তু হুট করেই সেদিন ছোট একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ও আমার সাথে রেগে গিয়ে বাড়ি ছেড়ে দিয়ে কলেজ হোস্টেলে ওঠে। আমিও নিজের রাগের কারণে প্রথমে ওকে বাড়িতে ফিরিয়ে নিতে যাইনি। তবে ধীরে ধীরে উপলব্ধি করলাম ওকে ছাড়া আমি থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। তাই ওকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম। কিন্তু ও কিছুতেই আসতে চাইছিল না। একটা সময় অধৈর্য হয়ে ওকে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি শুরু করি আর ও ছোটার চেষ্টা করছিল। থামল বিভান। আবার বলল, আমরা আসলে মারামারি করছিলাম না। একজন বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি করছিলাম আর অন্যজন বাড়িতে না যাওয়ার জন্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ইন্সপেক্টর বোধহয় এইবার একটু বিশ্বাস করলেন বিভানের কথা। তবুও তিনি রূপন্তীর পানে তাকিয়ে প্রশ্ন করলেন, উনি যা বললেন তা কি সত্যি? ঘোর কাটল রূপন্তীর। নয়তো এতক্ষণ বিভানের কথা শুনতে শুনতে সে ঘোরের মধ্যে চলে গিয়েছিল। একটা মানুষ এত মিথ্যা কিভাবে বলতে পারে? তারা নাকি লিভ ইনে ছিল, ঝগড়া করে বাড়ি ছেড়েছে, আবার ছাড়া লোকটার কষ্ট হচ্ছে। যে উঠতে বসতে রূপন্তীকে অপমান করতে পারলে শান্তি পায় সেই লোক কিনা তার শূন্যতায় কষ্ট পাচ্ছে। এও কি বিশ্বাসযোগ্য? মেয়েটার হাসি পেল ভীষণ। তবে হাসল না সে। আপাতত বিভানের হাতে হ্যাঁ মিলানোই তার জন্য শ্রেয়। বিভানের বক্তব্যের সাথে একমত না হয়েও উপর নিচ মাথা ঝাঁকালো রূপন্তী। মুখে বলল, হ্যাঁ সব সত্যি। বিভানের ওষ্ঠে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। সে রূপন্তীর পানে একবার তাকিয়ে আবার তাকালো ইন্সপেক্টরের পানে। তার দিকে একটু ঝুঁকে গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমাদের মধ্যে ঝগড়া বিবাদ এমন লেগেই থাকে। আবার দুজন কাছাকাছি এলে সব ঠিক হয়ে যায়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইন্সপেক্টর একটু কেশে উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তবে আপনাদের দেখে তো এদেশীয় মনে হচ্ছে না। কোন দেশ থেকে এসেছেন আপনারা? জি বাংলাদেশ। উত্তরটা দিল রূপন্তী। ইন্সপেক্টর একটা কাগজ নিয়ে তাতে খসখস ধ্বনি তুলে কিছু লিখতে লিখতে বললেন, আপনাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র প্রয়োজন। সাথে থাকলে এখনই দেখান, নয়তো আনার ব্যবস্থা করুন। বিভান এবং রূপন্তী এ পর্যায়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে এই ইন্সপেক্টরটা যে ভালো বেজায় তা বলতেই হবে। বিভান চটপট বলল, আমি কি একটা কল করতে পারি? অবশ্যই। ইন্সপেক্টরের অনুমতি পেয়েই চেয়ার থেকে উঠে গেল বিভান। আড়ালে গিয়ে কল লাগালো এরিকের নাম্বারে। সেকেন্ড দুই না যেতেই কল রিসিভ করল সে। হন্তদন্ত হয়ে ওপাশ থেকে বলল, হ্যাঁ স্যার বলুন। আপনি কোথায়? এখনো বাড়ি ফিরেননি কেন? আমি পুলিশ স্টেশনে। চমকালো এরিক। বিভান পুলিশ স্টেশনে কেন? মদ খেয়ে আবার কারো সাথে মারামারি করেনি তো যার দরুন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হতেও পারে। মদ পেটে পড়লে তো লোক রীতিমতো আকাশে উড়তে শুরু করে। এরিক তবুও নিশ্চিত হতে শুধালো, পুলিশ স্টেশনে কেন? কথায় কি হয়েছে স্যার? এত কথা বলার এখন সময় নেই। তুই আমার পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে এখানে আসবি, সাথে রূপন্তীরটাও। ও আমার সাথেই আছে। ওর হোস্টেলে গেলেই ওর কাগজপত্রের সন্ধান পেয়ে যাবি। আরও কিছু কাজ আছে। মেসেজ করে দিচ্ছি, সে অনুযায়ী কাজ করবি। রূপন্তী আবার পুলিশ স্টেশনে কেন? এরিক এতক্ষণ ভেবেছিল বিভান মদ খেয়ে মাতলামি করাই পুলিশ ধরেছে, কিন্তু রূপন্তী কি করেছে? এরিক কিছুটা অবাক সুরেই প্রশ্ন করল, রূপন্তী পুলিশ স্টেশনে কেন? বললাম তো অত কিছু বলার সময় নেই এখন। তোকে যা বলেছি তাই কর। আর হ্যাঁ শোন। জি স্যার। 10:30 কিংবা 11টার পরে এখানে আসবি।
তার আগে কাগজপত্র সব খুঁজে পেলেও এ মুখো হবি না। এরিকের অবাকের মাত্রা বাড়ল। পুলিশ ধরেছে কোথায়, তাকে বলবে তাড়াতাড়ি যেতে, তা না বলছে 10:30 কিংবা 11টার আগে না যেতে। কেন, তখন কি হবে? এরিক কোনো প্রশ্ন করবে তার আগেই কল কাটল বিভান। বেচারা আরও কিছু সময় ভাবল বিষয়টা নিয়ে, কিন্তু পেল না কিছুই। জনমানবের কোলাহল কমে এসেছে। চারদিকটা ধীরে নীরব নিস্তব্ধতায় ঢেকে যেতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় ঠিক ঠিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 12টার আধিক। রূপন্তী এবং বিভান কেবলই ছাড়া পেল থানা থেকে। বিভানের আদেশ মোতাবেক এরিক রাত 11টায় এসেছিল পুলিশ স্টেশনে। তারপর সকল কাগজপত্র দেখিয়ে ছাড়া পেতে পেতে যতক্ষণ লেগেছে আর কি। পুলিশ স্টেশন থেকে বেরিয়েই রূপন্তী কারো সাথে কোনো কথা না বলে পা বাড়ালো হোস্টেলের দিকে। বিভান কপাল কুঁচকালো। পিছন থেকে ডেকে শুধালো, কোথায় যাচ্ছ? রূপন্তী দাঁড়ালো না। হাঁটতে হাঁটতেই জবাব দিল, হোস্টেলে। বিভান এরিকের পানে তাকিয়ে ইশারায় তাকে চলে যেতে বলল। ছেলেটা চলে যেতেই বিভান পিছু নিল রূপন্তীর। মেয়েটার পাশে হাঁটতে হাঁটতে বলল, কিন্তু তোমার তো আমার সাথে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। আমি তো আগেই বলেছি আপনার সাথে আমি যাব না। আচ্ছা, যেতে হবে না। তুমি বরং হোস্টেলে ফিরে যাও। তোমার জন্য শুভ কামনা রইল। বিভানের নির্বিকার কণ্ঠস্বর। যে ছেলে রূপন্তীকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে মারামারি পর্যন্ত করল, সে কিনা এখন বলছে হোস্টেলে ফিরে যেতে। কিঞ্চিত অবাক হলো মেয়েটা। তবে এ বিষয় নিয়ে তেমন একটা ভাবল না সে। হতে পারে পুলিশ স্টেশনের চক্কর লাগিয়ে মাথায় একটু সুবুদ্ধি হয়েছে, তাই আর জোরজবরদস্তি করা ছেড়ে দিয়েছে। নিজের ভাবনার মধ্যেই রূপন্তী এসে পৌঁছালো হোস্টেলের সম্মুখে। কিন্তু এ কি? হোস্টেলের গেট আটকানো। আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। এখন কি হবে? তবে কি আজ হোস্টেলে ঢুকতে পারবে না সে? বিভান ওষ্ঠ প্রসারিত করল। রূপন্তীর পানে একটু ঝুঁকে গিয়ে বলল, রাত 11টার সময়ই হোস্টেল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দিয়েছে। এখন তাদের জোর গলায় আবার আম্মা বলে ডাকলেও গেট খুলবে না। আর যদি খুলতে আসেও, তবে সেখানে বাধা দেওয়ার জন্য তো আমি আছিই। থামল বিভান। ওষ্ঠ বাঁকিয়ে আবার বলল, আমার বাড়িতে ফেরা ছাড়া তোমার হাতে আর কোনো পথ খোলা নেই, শত্রুর মেয়ে। রূপন্তী অগ্নি দৃষ্টিতে তাকালো বিভানের পানে। অতঃপর এগিয়ে গেল গেটের পানে। গলা উঁচিয়ে ডাকল কাউকে। কিঞ্চিত সময়ের মধ্যেই হোস্টেলের দায়িত্বে থাকা নারীটি ছুটে এলেন। এত রাতে গেটের সম্মুখে রূপন্তীকে দেখে বিরক্ত হলো বোধহয়। কপাল কুঁচকে ইংরেজি বাক্যে শুধালেন, কি সমস্যা? রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল। হরবরিয়ে সে বলল, ম্যাম, আমি একটু বাইরে গিয়েছিলাম। ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছে। প্লিজ গেটটা একটু খুলুন। আমি ভিতরে যাব। এখন গেট খোলা যাবে না। তোমাদের রাত 11টার মধ্যে হোস্টেলে ফেরার কথা। কিন্তু এখন 12টার অধিক বাজে। মহিলার রুক্ষ কণ্ঠস্বর। অনুনয় শুরু করল রূপন্তী, প্লিজ আন্টি, ঢুকতে দিন না। এত রাতে আমি কোথায় যাব? ভিনদেশী আমি। এখানে আত্মীয় স্বজন কেউ নেই। রাস্তায় ঘুমানো তো সম্ভব না। মহিলার মায়া হলো বোধহয়। সেই গেট খুলে দিয়ে বলল, ভিতরে এসো। রূপন্তীর ওষ্ঠে হাসি ফুটে উঠল। পিছন ফিরে বিভানের পানে তাকিয়ে একটা ভেঙচি কেটে ভিতরে ঢুকল সে। কিন্তু বিপত্তি বাঁধল রেজিস্ট্রার খাতাটা চেক করেই। হোস্টেল থেকে বের হওয়া এবং ঢোকার সময় শিক্ষার্থীদের একটা রেজিস্ট্রার খাতায় সই করতে হয়। ওই খাতার মাধ্যমেই প্রত্যেক শিক্ষার্থীদের হিসাব রাখা হয়। হোস্টেলের দায়িত্বরত মহিলা সে খাতা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিলেন। রূপন্তীর নামটা খুঁজে বের করে বললেন, রূপন্তী, তুমি একটু আগে পুলিশ স্টেশনে ছিলে। রূপন্তী ঢোক গিলল। তার পুলিশ স্টেশনে যাওয়ার খবর এ পর্যন্ত চলে এসেছে। কে জানে সত্যি কথা বলার পর তাকে হোস্টেলে থাকতে দিবে কিনা। কিন্তু মিথ্যা বলেও তো লাভ নেই। এই মহিলা যেহেতু প্রশ্ন করেছে, তখন নিশ্চয়ই জেনে শুনেই প্রশ্ন করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। মিনমিনিয়ে বলল, জি। মহিলা একটু সময় নিলেন, অতঃপর বললেন, তোমার জামা কাপড়, আসবাবপত্র সবকিছুই তো একটা ছেলে এসে নিয়ে গেল। বলল তুমি পুলিশ স্টেশনে আছো, ওখানে কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে, আর তারপর হোস্টেলে, আর তুমি ফিরবে না। তোমার সাথে তো আমার কথা বলিও দিল সে। আমি যখন জিজ্ঞেস করলাম তুমি হোস্টেল ছাড়াতে চাও কিনা বা তোমার আসবাবপত্র ওই ছেলেটাকে দিয়ে দেব কিনা, তুমি হ্যাঁ বলে দিলে।
রূপন্তীর স্মরণে এলো পুলিশ স্টেশনে থাকতে বিভান হুট করে এসেই তার কানের কাছে মোবাইল ধরেছিল। বলেছিল, যদি ছাড়া পেতে চাও তাহলে তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও। রূপন্তীও পুলিশের থেকে তাড়াতাড়ি ছাড়া পাওয়ার জন্য কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিল। তখন তাহলে ব্যাপারটা এই ছিল। রূপন্তীও পুলিশের থেকে তাড়াতাড়ি ছাড়া পাওয়ার জন্য কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিল। তখন তাহলে ব্যাপারটা এই ছিল। এই বদলোকের পেটে পেটে শেষ পর্যন্ত এই ছিল। রূপন্তীর এই মুহূর্তে নিজেকে অসহায় লাগলো ভীষণ। তবে সে শেষ চেষ্টা করতে চাইল। হোস্টেলের দায়িত্বরত মহিলার পানে তাকিয়ে বলল। তখন বিভিন্ন ঝামেলায় জড়িয়ে একটু বাধ্য হয়েই হোস্টেল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু এখন সেসব সমস্যাটা মিটে গেছে ম্যাম। আমাকে যদি আবার হোস্টেলে ফিরে আসার একটা সুযোগ দিতেন খুব উপকৃত হতাম। তাছাড়া আমার মালামাল নিয়ে গেছে বেশিক্ষণ তো হয়নি। আমার রুমটা তো এখনো খালিই পড়ে থাকার কথা। তবুও সবকিছুর একটা নিয়ম কানুন রয়েছে। যখন ইচ্ছে তুমি হোস্টেলে আসবে, যখন ইচ্ছে আবার বেরিয়ে যাবে, তা তো হবে না। মহিলার কিছুটা রুক্ষ কণ্ঠস্বর অনুনয় শুরু করল রূপন্তী। হাত জোর করে বলল, এমনটা আর কখনো হবে না ম্যাম। এই প্রথম, এই শেষবার। দয়া করে আমাকে আমার রুমে থাকতে দিন। এদেশে আমার আত্মীয় স্বজন কেউ নেই যে তাদের কাছে থাকব। এত রাতে একা একটা মেয়ে আমি কোথায় যাব আপনিই বলুন। মহিলার হৃদয়ে ফের দয়া হলো বোধহয়। চোখ মুখ থেকে রুক্ষতার ভাব সরে গিয়েছে অনেকটাই। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে তাদের পানে এগিয়ে এলো বিভান। নিজের কণ্ঠ স্বাভাবিক রেখেই হোস্টেলের দায়িত্বরত মহিলাকে বলল, ও আপনাকে মিথ্যা বলছে ম্যাম। এদেশে ওর আত্মীয় স্বজন রয়েছে। এই তো আমি আছি। এদেশে আসার পরও আমার বাড়িতেই থাকতো। এমনকি কিছু সময় পূর্বেও ওর সকল মালামাল নিয়ে আমার বাড়িতেই গিয়েছিল। তারপর হঠাৎ কি হলো আবার হোস্টেলে চলে আসতে চাইল। মহিলা এ পর্যায়ে রেগে গেলেন। চড়া গলায় বললেন, আজকাল হোস্টেল নিয়েও মুড সুইং হওয়া শুরু করেছে নাকি তোমাদের? ইচ্ছে হলে চলে যাবে, আবার কয়েক ঘন্টা পর যদি মনে হয় তোমার হোস্টেলে ফিরে আসা প্রয়োজন তখন ফিরে আসবে। এটা কি কোনো মজার বস্তু পেয়েছো নাকি? যেখানে গিয়েছিলে সেখানে যাও। এ হোস্টেলে আর তোমার জায়গা হবে না। ম্যাম, উনি তোমাকে যেন আর এই হোস্টেলের আশেপাশে না দেখি। কথাটা বলেই হনহন করে চলে গেলেন সে মহিলা। রূপন্তীর ক্রোধের পারদ যেন বাড়ল ধোপধপ করে। এই পুরুষ তাকে হোস্টেল থেকে তো বের করলই, এখন এখানে ফেরার সকল পথ বন্ধ করে দিল। রূপন্তী কটমট করে তাকালো বিভানের পানে। দাঁতে দাঁত চেপে শুধালো, এবার হয়েছে আপনার শান্তি? ঠান্ডা হয়েছে কলিজা? বিভান ওষ্ঠ প্রসারিত করে হাসল। দুই দিকে মাথা নাড়িয়ে জবাব দিল, ভীষণ। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে কলিজাটা। কথাটা বলে একটু থামল বিভান। ফের বলল, অনেক রাত হয়েছে। এখানে আর সময় নষ্ট না করে বাড়িতে এখন। রূপন্তী নড়ল না। এখনো একইভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে বিভানের পানে। ছেলেটা ভ্রু কুঁচকালো। আশেপাশে একবার নজর বুলিয়ে বলল, এখনো যাওয়ার ইচ্ছে নেই। রাস্তায় ঘুমাবে? আচ্ছা, তবে রাস্তায় ঘুমাও। পরে মাঝরাতে মাতালরা এসে যখন তোমাকে একটু ভালোবাসতে চাইবে, সঙ্গ দিতে চাইবে, তখন কিন্তু আমার বাড়িতে ফিরতে পারবে না। মাতালদের সাথে তাদের বাড়িতে চলে যেও, ঠিক আছে? রূপন্তী ক্রোধে ফোঁস ধ্বনি তুলল। অতঃপর বিভানকে রেখেই হনহন করে সে বেরিয়ে গেল হোস্টেল থেকে। বিভান হাসল। মেয়েটার পিছু হাঁটতে হাঁটতে বলল, সেই তো আমার সাথে আমার বাড়িতেই যেতে হলো শেষমেশ। শুধু শুধু এত কাহিনী করলে, পুলিশ স্টেশনে পর্যন্ত নিলে আমাকে। রূপন্তীর চেঁচিয়ে উঠে বলতে ইচ্ছে হলো, এত কাহিনী আমি করেছি নাকি আপনি করেছেন? প্রথমে অপমান করে বাড়ি ছাড়া করলেন। তারপর আদিক্ষেতা করে আবার ফিরিয়ে নিতে এলেন। আমি যখন ফিরতে চাইলাম না তখন শুরু করলেন টানাটানি। টানাটানির এক পর্যায়ে শুরু করলেন মারামারি। তারপর দুজনেই পুলিশ স্টেশনে। সেখান থেকে অনেক কষ্টে ছাড়া পেলাম, এখন আবার হোস্টেল ছাড়া করলেন। আপনি চাইছেনটা কি? মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলল না মেয়েটা। এখন তার কিছু বলা মানেই বিশাল একটা ঝগড়ার সৃষ্টি। মারামারিও লেগে যেতে পারে আগের বারে ন্যায়। তারপর দেখা যাবে আবার তাদের পুলিশ ধরে নিয়ে গেছে। এবার আর মিথ্যা বলেও ছাড়া পাওয়ার সুযোগ থাকবে না। রূপন্তী তাই চুপচাপ কোনো বাক্য ব্যয় না করেই হাঁটা লাগালো বিভানের বাড়ির উদ্দেশ্যে।
কিছু সময়ের বিলুপ্তি ঘটিয়ে বিভানের বাড়িতে এসে পৌঁছালো রূপন্তী এবং বিভান। রূপন্তী কোনো দিক না তাকিয়ে অনেকটা রাগের বশেই নিজের পায়ের জুতা জোড়া পা থেকে খুলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে ঢুকল গৃহের ভিতরে। বিভান তার পিছনেই ছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল বেচারা। নিচে ঝুঁকে রূপন্তীর জুতা জোড়া হাতে তুলে নিল সে। বেশ সুন্দরভাবেই তা গুছিয়ে রাখল দরজার পাশে থাকা জুতার তাকে। অতঃপর নিজের পায়ের জুতা জোড়াও খুলে নিল বিভান, রাখল রূপন্তীর জুতার পাশেই। পাশাপাশি জুতা দুই জোড়া রেখে বিভান হঠাৎই লক্ষ্য করল তার জুতার থেকে রূপন্তীর জুতা বেশ ছোট। এ যেন বোয়াল মাছের পাশে পুঁটি মাছ। তবে এক জোড়া বড় পুরুষালী জুতার পাশে ছোট মেয়েলি জুতা খারাপ লাগছে না। কেমন একটা রোমান্টিক অনুভূতি দিচ্ছে। বিভান কিঞ্চিত সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জুতা দুই জোড়া দেখল। ওষ্ঠের কোণে তার ভেসে উঠল সূক্ষ্ম হাসির রেখা। তবে ওই স্থানে দাঁড়িয়ে খুব বেশি সময় নষ্ট করল না সে। দ্রুত পা চালিয়ে এলো ভিতরে। যার জন্য এত তাড়াহুড়া করে ভিতরে আসা তাকেই তো দেখা যাচ্ছে না কোথাও। বোধহয় নিজের কক্ষে চলে গেছে সে। হতাশ হলো বিভান। পা চালিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর কক্ষের সম্মুখে। হাত তুলে দরজায় দুইটা আঘাত করে ডাকল, রূপ। একবার ডেকেই থেমে গেল বিভান। ভিতরে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল বেচারা। এই নামে তার রূপন্তীকে ডাকা বোধহয় ঠিক হয়নি। যত যাই হোক তার সাথে এখনো মেয়েটার ঝগড়া ব্যতীত আর কোনো সম্পর্ক নেই। এই সময়ে এমন নামে ডেকে মেয়েটাকে চটিয়ে দেওয়া বা তার মনে সন্দেহ সৃষ্টি করার কোনো মানেই হয় না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নিল বিভান। ফের দরজায় টোকা দিয়ে ডাকল, রূপন্তী, রূপন্তী। স্বল্প সময়ের মধ্যেই দরজাটা খুলে গেল। রুক্ষ কণ্ঠে রূপন্তী শুধালো, কি হয়েছে, ডাকছেন কেন? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। কণ্ঠ স্বাভাবিক রেখেই জবাব দিল, সেই দুপুরে যে খেয়েছি এখনো অবধি আর কিছু খাইনি। রান্না করো কিছু একটা, ক্ষুধা লেগেছে ভীষণ। থামল বিভান। আমতা আমতা করে ফের বলল, খিচুড়ি বানিও, আর সাথে ইলিশ মাছ ভেজো। ফ্রিজে গতকাল ইলিশ মাছ এনে রেখেছি। রূপন্তীর ক্রোধ বাড়ল আরো। তাকে কি পেয়েছেটা কি এই লোক? জোর জবরদস্তি করে বাড়িতে তাকে নিয়ে এসে এখন রান্না করাবে ভেবেছে। সেগুড়ে বালি। না খেয়ে থাক তবুও সে রান্না করবে না। মেয়েটা দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, আমি পারবো না। নিজের রান্না নিজে করে খান। কথাটা বলেই পরপর কক্ষের দরজাটা ঠাস করে আটকে দিল রূপন্তী। বিভান হাত উঠিয়ে মেয়েটাকে আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। এমনি বেশ বুদ্ধি খাটিয়ে জোর জবরদস্তি করে মেয়েটাকে এ বাড়িতে এনেছে সে। আজ অন্তত তার চুপ থাকা উচিত, রূপন্তীর ক্রোধ ঠান্ডা হওয়ার জন্য হলেও একটু সময় দেওয়া উচিত। নয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। বিভান আর ডাকল না রূপন্তীকে। নিঃশব্দে সে চলে গেল নিজ কক্ষে। আজ রাতটা ওই নুডলস বা পাস্তা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। রাত বেড়েছে কিছুটা। চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে পুরোপুরি। বাহিরে নিশাচর প্রাণীদের মৃদু স্বরে চিৎকার চেঁচামেচি ব্যতীত শোনা যাচ্ছে না আর কিছুই। রূপন্তী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তখন তো বেশ চড়া গলায় বিভানকে বলে দিয়েছিল সে রান্না করতে পারবে না। কিন্তু এখন তার নিজেরই ক্ষুধা লেগেছে ভীষণ। পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। সেও সেই দুপুরে যে খেয়েছিল তারপর আর খাওয়া দাওয়ার সুযোগ পায়নি। পুলিশ স্টেশনে নিশ্চয়ই তাদের খাওয়ার জন্য নিয়ে যায়নি। তাছাড়া বিভান তখন বলল ক্ষুধার কথা। তার জন্য এখন মায়া লাগছে। হাজার হলেও মানুষ তো। রূপন্তী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কক্ষ থেকে বেরিয়ে এলো রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখল সত্যিই সেখানে ইলিশ মাছ রাখা আছে। মেয়েটা আর ভাবল না তেমন। নিজভাবেই রান্না শুরু করলো খিচুড়ি আর ইলিশ মাছ। প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে নিজের রান্না শেষ করল রূপন্তী। টেবিলে সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে গেল সে বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে বন্ধ দরজায় আঘাত করে ডাকল, বিভান ভাই, বিভান ভাই। ভিতর থেকে সারা শব্দ পাওয়া গেল না কোনো। বোধহয় ঘুমিয়েছে লোকটা। রূপন্তী আবার ডাকল তাকে। এবার একটু কণ্ঠ উঁচিয়েই বলল, বিভান ভাই, বিভান ভাই। কিছুটা সময় গড়াতেই বিভান দরজা খুলল হন্তদন্ত হয়ে। হরবরিয়ে বলল, কি হয়েছে? কিছু বলবে? রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের পানে। অমনি থমকে গেল বেচারি। উস্কো শুষ্ক চুল ছেলেটার, চোখ মুখ ফোলা ফোলা,
শরীরে জড়ানো একটা কালো রঙের টি শার্ট আর 3/4 প্যান্ট, চোখ দুটোও কিঞ্চিত লাল। বোধহয় মাত্রই ঘুম ভেঙেছে তার। রূপন্তীর হৃদস্পন্দন গাঢ় হল। এক দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের পানে। তবে তার এই চেয়ে থাকাটা দীর্ঘস্থায়ী হল না। হঠাৎ বিশ্রী একটা গন্ধ নাকে লাগতেই ঘোর কাটল মেয়েটার। রূপন্তী নাক উঁচু করে গন্ধটা শুকলো, অতঃপর বলল, আপনি আবার সিগারেট খেয়েছেন? কি বিশ্রী গন্ধ, বমি পাচ্ছে আমার। বিভান দুই হাতে নিজের টি শার্টটা একটু উপরে তুলে গন্ধ শুকল। অতঃপর থমথমে কণ্ঠে শুধালো, বাজে কথা না বলে কি বলতে এসেছিলে তাই বলো। খিচুড়ি বানিয়েছি, তাড়াতাড়ি খেতে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। বিভান খুশি হলো ভীষণ। তবে নিজের খুশি সে প্রকাশ করল না রূপন্তীর সম্মুখে। আগের মতোই থমথমে চোখ মুখে সে বলল, তুমি যাও, আমি আসছি। রূপন্তী চলে গেল। বিভান আবার ঢুকলো কক্ষের ভিতরে। দ্রুততার সাথে নিজের টি শার্ট পরিবর্তন করলো, দাঁত ব্রাশ করলো ভালোভাবে। অতঃপর নিজেকে বেশ পরিপাটি করে সে বেরিয়ে এলো বাইরে, গিয়ে বসলো খাবার টেবিলে। রূপন্তী আগে থেকেই প্লেটে বেড়ে রাখা খাবার বাড়িয়ে দিল তার পানে। বিভান একটু সময় নিল। ইতস্তত করে প্রশ্ন করল, এখনো কি সিগারেটের গন্ধ আসছে আমার শরীর থেকে? ইতস্তত করে প্রশ্ন করল, এখনো কি সিগারেটের গন্ধ আসছে আমার শরীর থেকে? রূপন্তী পূর্ণ দৃষ্টিতে তাকালো বিভানের পানে। এতক্ষণ তো সে খেয়ালই করেনি যে ছেলেটা পোশাক পরিবর্তন করে এখানে এসেছে। মেয়েটা অবাক হলো ভীষণ। এই লোক আবার এত ভালো হলো কবে থেকে? সে সিগারেটের গন্ধ আসছে বলেছে বলে একদম পোশাকই পরিবর্তন করে এসেছে। রূপন্তী অবাক কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন তো? নাকি চোখ থেকে এখনো ঘুম সরেনি? কেন? না মানে যে পুরুষ বরাবরই আমার বিপরীতে চলতে পছন্দ করে, সর্বদা আমাকে হেনস্থা করতে মুখিয়ে থাকে, সে কিনা আজ আমার কথায় শরীর থেকে সিগারেটের গন্ধ সরাতে পোশাক পরিবর্তন করে এসেছে। এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটল কিভাবে? বিভান অপ্রস্তুত হল। এ মেয়ের জন্য দেখা যাচ্ছে ভালো কিছুও করা যাবে না। কথায় সে এতদিন পর একটু ভালো পুরুষের দায়িত্ব পালন করেছে। এখন এ মেয়ে তা নিয়েও প্রশ্ন করে লজ্জায় ফেলছে। বিভান আমতা আমতা করল। নিজের অপ্রস্তুত ভাব ঢাকতে কিছু থমথমে কণ্ঠে বলল, এত কিছু তোমাকে ভাবতে হবে না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। রূপন্তী নাক উঁচু করে গন্ধ শুকল। অতঃপর ওষ্ঠে বিস্তর হাসি ঝুলিয়ে জবাব দিল, না, এখন আর কোনো সিগারেটের গন্ধ আসছে না। আলতো হাসল বিভান। আর এদিক ওদিক না তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। খাবারটা মজা হয়েছে বেশ। বাঙালি খাবারের বাঙালি স্বাদ। এদেশের বিভিন্ন রেস্টুরেন্টেও এখন বাঙালি খাবার পাওয়া যায়। তবে সে খাবারে এমন স্বাদ পাওয়া যায় না। বিভানের একবার বলতে ইচ্ছে হলো, রান্নাটা দারুণ হয়েছে। কার কাছ থেকে শিখেছো এই রান্না? তবে সে মনের ইচ্ছা মনের ভিতরেই দাফন করল। মুখ খুলে আর জিজ্ঞেস করল না রূপন্তীকে। বলা তো যায় না মেয়েটা এ কথার পরিপ্রেক্ষিতেও আবার কি জিজ্ঞেস করে বসে, তখন তাকেই আবার লজ্জায় পড়তে হবে। চারদিকে উজ্জ্বল আলোর ঘনঘটা। রাতের কৃষ্ণাভ আধারকে বিদায় জানিয়ে আকাশে জায়গা করে নিয়েছে আলোধারী সূর্যটা। ইমাদ রূপন্তীর হোস্টেলের সম্মুখে ঘুরঘুর করছে এই ক্ষণে। আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়েই সে ছুটে এসেছে এখানে। উদ্দেশ্য সকালের নাস্তাটা রূপন্তীর সাথে করবে। কিন্তু মেয়েটা তো বাহিরেই বের হচ্ছে না। দুইবার কল করেছে তাও ধরছে না। আর এভাবে হুটহাট একজন পুরুষকেও হোস্টেলের ভিতরে ঢুকতে দিবে না হোস্টেল কর্তৃপক্ষ। ইমাদ হাতের মোবাইলটা দ্বারা আবারও একবার কল লাগালো রূপন্তীর নাম্বারে। রূপন্তী ঘুমাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই শেষ রাতেই ঘুমিয়েছে সে। এ বাড়িতে এলেই এই এক সমস্যা। রাতে ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না। চোর ভূত যাই আসুক না কেন রাতে আসে। বিভানের সাথে ঝগড়া মারামারি যাই হোক না কেন তা রাতেই হুট, রান্না বান্নার ঝামেলাও রাতেই হুট। আর তারপর ঘুমের 12টা। রূপন্তীর ঘুমের মধ্যে ফের মোবাইলটা বেজে ওঠায় বিরক্ত হলো সে। আগে দুইবার বেজে বেজে থেমে যাওয়ায় ভেবেছিল এ লোক আর কল করবে না। কিন্তু এ তো থামছেই না। মেয়েটা এক প্রকার বিরক্ত হয়েই বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে নিল। চোখজোড়া বন্ধ রেখেই কলটা ধরে মোবাইলটা কানের কাছে ধরল। কপাল কুঁচকে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে সাথে সাথেই জবাব এলো, আরে আমি ইমাদ বলছি। তুমি এখনো ঘুমাচ্ছ?
ইমাদের নাম শুনে কপালের কুঁচকানো ভাবটা একটু সরল বোধহয়। বিছানায় উঠে বসল সে। ঘুমে ঢুলু হয়ে শুধালো, জি ইমাদ ভাই বলুন, এত সকালে কল করলেন যে? ইমাদ বুকে হাত দিল, রসিকতার সুরে বলল, ভাইয়া বলবে না? সুন্দরীরা ভাইয়া বললে যে বুকে প্রচণ্ড লাগে। সকাল সকাল ঘুম ভাঙিয়ে এমন রসিকতায় রূপন্তীর বিরক্তি বাড়ল বেজায়। তবে ভদ্রতার তাগিদে সে তা প্রকাশ করল না। নরম কণ্ঠেই শুধালো, সে না হয় বুঝলাম, কিন্তু এত সকাল সকাল কল করেছেন যে? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু একদম ঠিকঠাক। এখন তুমি নিচে নামো তো। আমি তোমার হোস্টেলের নিচে আছি। আজ দুজন একসাথে ব্রেকফাস্ট করব। কিন্তু আমি তো হোস্টেলে নেই। রূপন্তীর তৎক্ষণাৎ জবাব। কপালে ভাঁজ পড়ল ইমাদের। ভ্রু কুঁচকে সে শুধালো, তাহলে কোথায় তুমি? রূপন্তী একটু সময় নিল। আবার বিভানের বাড়িতে ফিরেছে বলতে একটু ইতস্তত লাগলো তার। কিন্তু না বললেও তো উপায় নেই। গতরাতে যা করে বিভান তাকে এ বাড়িতে ফিরিয়ে এনেছে, তাতে সে আর হোস্টেলে ফিরতে পারবে না। এ বাড়িতেই থাকতে হবে এখন থেকে। আর এখানেই যখন থাকতে হবে তখন তা না প্রকাশ করেও তো উপায় নেই। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, অতঃপর বলল, বিভান ভাইয়ের বাড়িতে? আবার বিভানের বাড়িতে? ইমাদের হৃদয়টা যেন লাফিয়ে উঠল। কিঞ্চিত হিংসাত্মক মনোভাবের সৃষ্টি হলো সেখানে। সে প্রথম থেকেই চায়নি রূপন্তী বিভানের বাড়িতে থাকুক। তারপর যেদিন মেয়েটা নিজে থেকেই এসে বলেছিল সে হোস্টেলে থাকতে চায়, ও বাড়িতে আর থাকতে চায় না, তখন ভীষণ খুশি হয়েছিল। বিভানকে না জানিয়ে মেয়েটাকে হোস্টেলেও উঠিয়ে দিয়েছিল। কিন্তু এখন আবার কেন সে ও বাড়িতে ফিরে গেল? এমন নয় যে ইমাদ বিশ্বাস করে না রূপন্তী এবং বিভানকে। সে দুইজনকেই বিশ্বাস করে। কিন্তু মানুষের মন তো কখন কার উপর ফুটবল হয়ে পড়ে কেউ জানে না। এই তো সে নিজেই কি কখনো ভেবেছিল যে ছোট থেকে এদেশে থেকে হঠাৎ এক বাঙালি নারীর প্রতি ফুটবল হয়ে পড়বে? তাও স্বল্প সময়ের পরিচয়। বিভান এবং রূপন্তী দুজনও একসাথে থাকতে থাকতে একে অপরের উপরে দুর্বল হয়ে পড়তে পারে। আর এ কোনো অস্বাভাবিক বিষয় নয়। ইমাদের হৃদয়ে তীব্র ভয় হানা দিল। একটু সময় নিয়ে সে শুধালো, ও বাড়িতে আবার কেন গিয়েছ তুমি? রূপন্তী গতরাতের সকল ঘটনা এবং বিভানের কর্মকাণ্ড চেপে গেল। শুধু বলল, একটা সমস্যা হয়ে গিয়েছিল তাই গত রাতেই হোস্টেল ছাড়তে হয়েছে। আর কখনো ওখানে বোধহয় ফিরতেও পারবো না। কেন? আসলে হয়েছে কি? এইটুকু বলেই থেমে গেল রূপন্তী। হঠাৎ দেয়ালে টানানো দেয়াল ঘড়িটার পানে চোখ পড়তেই চমকে উঠল। বেলা অনেক গড়িয়ে গেছে। তার লাইব্রেরিতে যাওয়ার সময় প্রায় হয়ে গেছে। এরপর গেলে দেরি হয়ে যাবে। ফলস্বরূপ এ চাকরিটাও হারাতে হবে তাকে। রূপন্তী তাড়াহুড়ো করল। ব্যস্ত হয়ে বলল, পরে বলবো আপনাকে সব। এখন আমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনার সাথে পরে কথা হবে আবার। মেয়েটা কল কেটে দ্রুত দৌড় লাগালো ওয়াশরুমের পানে। ইমাদ বার কয়েক হ্যালো হ্যালো করল। তবে হতাশ হলো সে। সে কখনো চায়নি রূপন্তী আবার বিভানের বাড়িতে ফিরুক, কিন্তু আবার সে ফিরলই ফিরল। বেলা গড়িয়েছে বেশ। দুপুরের সময় গড়িয়ে সময়টা প্রায় বিকালের পথে। আকাশের সূর্যটাও ইতোমধ্যে তার তেজ কমিয়ে দিয়েছে অনেকটা। রূপন্তী লাইব্রেরিতে নিজের কাজ করছে। শিক্ষার্থীদের পড়া শেষে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা বইগুলো একে একে গুছিয়ে রাখছে বইয়ের তাকে। লাইব্রেরিতেও এইক্ষণে ২-৪ জনের বেশি জনমানবের উপস্থিতি নেই। সেই ২-৪ জনের মধ্যে একজন বিভান। ইমাদ, দলা, জ্যাক এবং এলিনাও এতক্ষণ ছিল এখানে, তবে কিছুক্ষণ পূর্বে তারা চলে গিয়েছে। বিভান থেকে গেছে একটা জরুরি বই পড়ার বাহানা দিয়ে। তবে এখানে সে বই কম পড়ছে আর রূপন্তীর দিকে খেয়াল বেশি করছে। অবশ্য সে লাইব্রেরিতে তো থেকে গেছেই তো মেয়েটাকে চোখে চোখে রাখার জন্য। বই তো বাহানা মাত্র। বিভানের রূপন্তীকে দেখার মধ্যেই এক পুরুষ এসে দাঁড়ালো মেয়েটার পাশে। শ্বেতাঙ্গ ইংরেজ পুরুষ সে। তবে চেহারায় সুদর্শন তা স্পষ্ট। ছেলেটা রূপন্তীর হাতে থাকা বইগুলোর পানে ইশারা করে ইংরেজি বাক্যে বেশ নরম কণ্ঠেই বলল, আমার এই বইগুলো লাগবে মিস। রূপন্তী সৌজন্য সূচক হাসল। বইগুলো বাড়িয়ে দিল ছেলেটার পানে। তবে ছেলেটা বই হাতে নিয়ে কোনো টেবিলে গিয়ে বসল না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই উল্টে পাল্টে দেখতে শুরু করলো বইগুলো। এইটুকুও সহ্য হলো না বিভানের। বুকের ভিতরে কেমন আগুন জ্বলে উঠল।
অবশ্য প্রিয় নারীর পাশে কোনো পুরুষকে সহ্য করাই তো কঠিন কাজ, সেখানে সে যদি হয় সুদর্শন। বিভান নিজের হাতের বইটা টেবিলে ফেলে উঠে গেল, গিয়ে দাঁড়ালো রূপন্তী এবং ওই ছেলেটার মধ্যস্থানে। দুজনের পানে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একটু সরে দাঁড়ান, আমি একটা বই নেব। রূপন্তীর কপাল কুঁচকে এলো। তাদের আশেপাশে বেশ জায়গা আছে, সেখান থেকেও তো যেতে পারে বা তাকে বলতে পারে সে বই দিবে। এত তাদের দুজনের মধ্যস্থানে কেন ঢুকতে হবে? মেয়েটা কপাল কুঁচকে রেখেই বলল, আমাকে বলুন, আমি দিচ্ছি। সাইজ তো ওই 5 ফুট হবে কিনা সন্দেহ। সরে দাঁড়াও, আমি তাকে সবচেয়ে উপরে রাখা বইটা নেব। রূপন্তী অপমানিত বোধ করল। এতদিন তো এমনি এমনি কথা শুনিয়েছে, এখন এখন তার উচ্চতা নিয়েও কথা শোনালো। অভদ্র, অসভ্য লোক একটা। মেয়েটার মুখশ্রী থমথমে রূপ ধারণ করল। আর কোনো বাক্যবয় না করে সে সরে দাঁড়ালো। বিভানও তৎক্ষণাৎ ঢুকে পড়ল রূপন্তী এবং ওই ছেলেটার মধ্যখানে। ঠিক ততক্ষণ ওই স্থানে বই খোঁজার বাহানায় দাঁড়িয়ে রইল যতক্ষণ না ছেলেটা বইগুলো চেক করে চলে গেল। ছেলেটা চলে যেতে হাতে একটা বই নিয়ে বিভানও চলে এলো। বসল তার আগের স্থানেই। 48। পরন্ত বিকাল। আকাশের সূর্যটা ইতোমধ্যে রক্তিম বর্ণ ধারণ করে ঢলে পড়েছে আকাশের এক কোণে। চারদিকের উজ্জ্বল আলো সরে গিয়ে একটু একটু করে ঢেকে যেতে শুরু করেছে আধারে। বিভান এবং রূপন্তী বাড়ি ফিরেছে কেবলই। কলেজ শেষে বিভান বেশ আগে বাড়ি ফিরতে পারলেও এতক্ষণ সে বই পড়ার বাহানায় বসে ছিল রূপন্তীর জন্য। মেয়েটার কাজ হতে একদম তাকে নিয়েই ফিরেছে। তবে বাড়িতে ঢোকার ক্ষেত্রে রূপন্তীকে পিছনে ফেলে লম্বা লম্বা পায়ে ফেলে বাড়িতে ঢুকল বিভান। পায়ের জুতা জোড়া খুলে সে যত্ন করে রাখল তাকের উপরে। অতঃপর তার পাশের সবগুলো জুতা সরিয়ে জায়গা করে দিল রূপন্তীর জুতা রাখার জন্য। অতঃপর তার পাশের সবগুলো জুতা সরিয়ে জায়গা করে দিল রূপন্তীর জুতা রাখার জন্য। রূপন্তী এলো পরপরই। সে অত শত খেয়াল করেনি। পা থেকে জুতা খুলে যেখানে জায়গা ফাঁকা পেয়েছে সেখানে রেখেই ভিতরে ঢুকল। বিভান দাঁড়িয়ে ছিল ওখানেই। তীক্ষ্ণ দৃষ্টিতে সে পর্যবেক্ষণ করেছে মেয়েটার কার্যকলাপ। মেয়েটা ভিতরের দিকে যেতেই বিভান আবার এলো জুতার তাকের নিকটে। অতঃপর রূপন্তীর জুতা জোড়া টেনে নিজের জুতার ঘা ঘেঁষে রাখল। এই তো এবার ঠিক লাগছে। কেমন একটা কাপল কাপল ফিল আসছে। বিভান ওখানে দাঁড়িয়েই ওষ্ঠ প্রসারিত করে বিস্তর হাসল। অতঃপর যত্রতত্র পায়ে ঢুকল বাড়ির ভিতরে। রূপন্তী নিজের কক্ষে ঢোকার আগেই পিছু ডাকল তার। ব্যস্ত হয়ে বলল, রূপন্তী। মেয়েটা থমকে দাঁড়ালো। পিছন ঘুরে শুধালো, জি বলবেন কিছু? বিভান একটু সময় নিল। কিছুটা ইতস্তত করে বলল, তোমাকে আর ওই রুমে থাকতে হবে না। আমার পাশের রুমটা তোমার জন্য পরিষ্কার করিয়েছি। তোমার সব মালামাল নিয়ে ওই রুমেই চলে এসো। রূপন্তী ভ্রু কুঁচকালো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কেন? ওই রুম আবার কি দোষ করল? আসলে আমার রুম থেকে ওই রুমের দূরত্ব বেশ। মাঝে মাঝেই তোমাকে আমার প্রয়োজন পড়ে, তখন অত দূর যেতে কষ্ট হয়ে যায় আর কি। তাই বলছিলাম কি তুমি আমার পাশের রুমে শিফট হয়ে যাও। রূপন্তীর কপালের ভাঁজ গাঢ় হলো আরো। বিভানের বাড়িটা বড়, তাই বলে এত বড় নয় যে এই রুম থেকে ওই রুমে যেতে কষ্ট হয়ে যাবে। সেই বুড়ো মানুষ হতো তাহলে না হয় একটা কথা ছিল, কিন্তু যুবক বয়সের হয়ে কিনা তার এই রুম থেকে ওই রুমে যেতে এর কষ্ট হয়। তাছাড়া ধরতে গেলে সারাদিনই বিভান এবং রূপন্তী কলেজে থাকে। বাড়িতে থাকে শুধুমাত্র রাতটুকু। সেটুকু সময়ে বিভানের তাকে এতটাও প্রয়োজন পড়ে না যে এই রুম থেকে ওই রুমে যেতে কষ্ট হবে। নতুন একটা ঢং শুরু করেছে এখন। মনে মনে ভেঙচি কাটল রূপন্তী। কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আপনার রুম আর আমার রুমের মধ্যকার দূরত্ব অতটাও নয় যে এক রুম থেকে অন্য রুমে যেতে কষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি যখন এ বাড়িতে প্রথম এসেছিলাম তখন আপনি খুঁজে খুঁজে আমাকে অপরিষ্কার, আবর্জনাপূর্ণ ওই রুমটাই দিয়েছিলেন। তখন ব্যাপারটা এমন ছিল যে পরিষ্কার করে থাকতে পারলে থাকো, নয়তো বাড়ি থেকে বেরিয়ে যাও। আমিও তখন অসহায় ছিলাম বিধায় সবটা সহ্য করে এ বাড়িতেই থেকে যেতে হয়েছিল। ওই রুমটা পরিষ্কার করতে গিয়ে সেই রাতে আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল জানেন আপনি। এমনি ময়লা। এইটুকু বলে থেমে গেল রূপন্তী। নিজের সমস্যা, কমতি কিংবা কষ্টের কথা অন্য কারো কাছে প্রকাশ করা কখনোই পছন্দ নয় তার।
এতে মানুষ ফুটবল ভাবে। সামান্য কমতি হলেও তা নিয়েও হ্যায় করতে দুইবার ভাবে না তারা এবং পরবর্তীতে ওই ফুটবল স্থানেই আঘাত করে বসে। রূপন্তী সর্বদা একটা কথা বিশ্বাস করে, নিজের ভিতরকার কথা, ব্যক্তিগত কথা, বা নিজের ভিতরের কমতিগুলো কখনো কারো সম্মুখে প্রকাশ করতে নেই। এমনি মানুষ তো দূরে থাক, আপন মানুষদের কাছেও নয়। কারণ আজ যাদের আপন ভেবে তোমার ভিতরকার সব কথা উজাড় করে বলবে, কাল তারাই ওই কথাগুলো তোমারই পিছনে তোমার মরণাস্ত্র হিসেবে ব্যবহার করবে। তোমার অতীতের কষ্টগুলো তারা তোমার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। জনে জনে বলে বেড়াবে। সমাজের নিকট তোমাকে ছোট করবে, একজন খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করবে। সামান্য একটু ঝগড়া লাগুক কিংবা একটু কথা কাটাকাটি হোক, তোমার আপন লোকেরাই তোমার কমতিগুলো তুলে তুলে কথা শোনাবে, খোঁটা দিবে। রূপন্তীর অ্যালার্জির বিষয়টা যদিও তেমন বড় কিছু নয়, তবুও তা বিভানের সম্মুখে প্রকাশ করতে চাইল না। এতে কি হবে? বেশি হলে একটু মাই দেখাবে। দুই একবার দুঃখিত বলবে, ব্যাস শেষ। তাতে তো আর তার সেই রাতের কষ্টগুলো মিথ্যা হয়ে যাবে না। তপ্ত নিঃশ্বাস রূপন্তী ফের বলল, আমি এই রুমেই ঠিক আছি। আপনার প্রয়োজন হলে এখানেই আসবেন। আর যদি আপনার কষ্ট হয় তবে আমাকে কল করবেন, প্রয়োজন বলবেন, আমি চলে আসব। কথাটা বলে আর দাঁড়ালো না রূপন্তী। বিভানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে সে ঢুকল নিজের কক্ষে। ঠাস করে দরজাটা আটকে দিল ছেলেটার মুখের উপর। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। এই মেয়েটাকে যা বলবে মেয়েটা তার উল্টো তর্ক দিবেই দিবে। অবশ্যই এখানে পুরো দোষ রূপন্তীকেও দেওয়া যায় না। বিভান প্রথম দিকে যে ব্যবহারগুলো রূপন্তীর সাথে করেছে তারই তো উত্তর দিচ্ছে এখন সে। রাত্রি কিছুটা গভীর। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে রাত প্রায় 12টার অধিক। চারদিকটা কিছুটা নীরব হয়ে পড়েছে ইতোমধ্যে। রাত্রি এই ক্ষণে রূপন্তীর দরজায় টোকা পড়ল হঠাৎ। মেয়েটা জেগেই ছিল, যার দরুন প্রায় সাথে সাথেই দরজা খুলল সে। দেখা পেল বিভানের। গাঢ় সবুজ রঙা একখানা টি শার্ট শরীরে জড়িয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তী ভ্রু কুঁচকে শুধালো, কিছু লাগবে? কফি? 1 কাপ কফি দিয়ে যেও তো আমার রুমে। আচ্ছা। বিভান চলে গেল। রূপন্তীও দেরি করল না। বিভানের সাথে সাথে নিজের জন্য কফি বানিয়ে নিল সে। অতঃপর বিভানকে তার কফি দিয়ে নিজের কফির কাপ নিয়ে ফিরে গেল কক্ষে। কফির কাপে বোধহয় 2 চুমুকও দিতে পারল না রূপন্তী। এর মধ্যেই পাশে রাখা মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। রূপন্তী মোবাইলটা হাতে তুলে নিল। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে বিভানের নামটা। ভ্রু কুঁচকে এলো মেয়েটার। এ আবার কল কেন করেছে? একটু আগেই তো একে কফি দিয়ে এলো সে। রূপন্তী কল রিসিভ করে মোবাইলটা কানের কাছে ধরল। ভ্রুযুগল কুঁচকে রেখেই বলল, হ্যালো। কল করলেন যে আবার? কিছু লাগবে কি? বিস্কুট লাগবে, দিয়ে যাও। বিস্কুট কিসে লাগবে? কফির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাবো। কফিতে বিস্কুট ভিজিয়ে কে খায়? অনেকেই খায়। এই যেমন আমি খাই। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বিস্কুট দিয়ে যাও আমাকে। তা তো আপনি গিয়েও নিতে পারতেন। আমার রুমের চেয়ে আপনার রুম থেকে তো রান্নাঘর কাছে। আমার রান্নাঘর পর্যন্ত যেতে কষ্ট হবে। এমনকি তোমার রুমে যেতেও কষ্ট হবে। আর তুমি তো বলেছ আমার কষ্ট হলে যাতে কল করে তোমাকে প্রয়োজন বলে দেই। তুমি চলে আসবে। সুতরাং বিস্কুট নিয়ে এসো তাড়াতাড়ি। রূপন্তী কটমট করল। সে বেশ বুঝতে পারছে এই লোক ইচ্ছে করে এমনটা করছে। মেয়েটা ক্রোধ নিয়েই 2-4টা শক্ত বাক্য শুনিয়ে দিতে চাইল বিভানকে। কিন্তু তার আগেই কল কাটল লোকটা। আর কোনো উপায় না পেয়ে গোজগোজ করতে 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 সে গেল রান্নাঘরে। সেখান থেকে পুরো বিস্কুটের প্যাকেটটা নিয়ে গিয়েই দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে টোকা দিল বন্ধ দরজায়। কিঞ্চিত সময় গড়াতেই দরজাটা খুলে দিল ছেলেটা। রূপন্তী বিস্কুটের প্যাকেট বাড়িয়ে দিল তার পানে। বিভান প্যাকেটটা হাতে নিতে নিতে বলল, প্যাকেট সহ নিয়ে এলে কেন? 2-4 পিস আনলেই তো হতো। রূপন্তী দাঁতে দাঁত চেপে জবাব দিল, যদি আবার প্রয়োজন পড়ে তাই পুরো প্যাকেটই নিয়ে এলাম। বিভান প্যাকেট থেকে গুনে গুনে 4 পিস বিস্কুট রাখল। অতঃপর প্যাকেটটা রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, এটা আবার রান্নাঘরে রেখে দিবে? পারবো না আমি। নিজের কাজ নিজে করতে শিখুন। রূপন্তীর ঝাঝালো কণ্ঠস্বর। তবে সেদিকে খুব একটা পাত্তা দিল না বিভান।
বিস্কুটের প্যাকেটটা সে রাখল দরজার সম্মুখে। ভাবলেশহীন ভাবে বলল, না পারলে নাই। এখানেই পড়ে থাকুক বিস্কুটের প্যাকেট। টাইগার এসে চাটুক। ফলস্বরূপ এই প্যাকেটটা কাল ফেলে দিতে হবে, অর্থাৎ এতগুলো বিস্কুটের অপচয়। আর তুমি অবশ্যই ভালোভাবে জানো অপচয়কারী শয়তানের ভাই। কথাটা শেষ হতেই ছেলেটা ঠাস করে নিজের কক্ষের দরজাটা বন্ধ করে দিল। তখন বিভানকে যেমন কথা বলার সুযোগ না দিয়ে রূপন্তী মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল, ঠিক সেভাবে মেয়েটার রাগ বাড়ল আরো। কটমট করে সে তাকালো বিভানের বন্ধ দরজার পানে। ঠিক আছে, সেও এই বিস্কুটের প্যাকেট সরাবে না, পড়ে থাকুক এখানে। রূপন্তী রাগে গোজগোজ করে হাঁটা লাগালো। কিন্তু মাঝপথে যেতেই হঠাৎ তার স্মরণে এলো টাইগার ওই বিস্কুটগুলোকে চাটবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। অতঃপর হনহন করে আবার ফিরে এসে বিস্কুটের প্যাকেটটা তুলে নিল হাতে। হাঁটা লাগালো আবার রান্নাঘরের পানে। রাত্রি বেড়ে চলছে। রাত 12টাকে পিছনে ফেলে ঘড়ির কাঁটা এখন জানান দিচ্ছে রাত 2টোর। পূর্বের তুলনায় চারদিকের পরিবেশটা আরো থমথমে আকার ধারণ করেছে। রূপন্তী ঘুমাচ্ছিল। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এর মধ্যেই হঠাৎ করে বালিশের পাশে রাখা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ঘুমের মধ্যেই নাক মুখ কুঁচকে এলো মেয়েটার। বিরক্ত হলো ভীষণ। মানুষের কি আর কাজ কাম বলতে কিছু নেই? এই রাতে আরেকজনকে কল করে বিরক্ত করে। মেয়েটা ঘুম ঘুম চোখ মুখেই বালিশের পাশ হাতড়ে মোবাইলটা নিল। কল রিসিভ করে শুধালো, হ্যালো, কে বলছেন? প্রায় সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল বিভানের কণ্ঠস্বর। তাড়াহুড়ো করে সে বলল, তাড়াতাড়ি আমার রুমে এসো। টাইগার আলমারির উপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। রূপন্তীর চোখ থেকে ঘুম উবে গেল মুহূর্তেই। তড়াক করে উঠে বসল সে বিছানায়। টাইগার আহত হয়েছে। কলিজাটা লাফিয়ে উঠল মেয়েটার। যতই কুকুরে ভীতি থাকুক, তার টাইগারের প্রতি এ কদিনে একটা আলাদা মায়া জমে গিয়েছে। কি সুন্দর কুকুর ছানাটা, আর প্রভুর আনুগত্যও বেশ। এমন একটা সংবাদ শুনে নিজে কক্ষে আর বসে থাকতে পারল না রূপন্তী। দ্রুত ছুটে এলো বিভানের কক্ষের সম্মুখে। বরাবরের মতোই দরজা আটকানো। মেয়েটা ব্যস্ত হয়ে দরজায় আঘাত করল। গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন তাড়াতাড়ি। টাইগারের কি অবস্থা হয়েছে দেখি। বিভান দরজা খুলে দাঁড়ালো রূপন্তীর মুখোমুখি। কোলে তার টাইগার। তবে একদম স্বাভাবিক এবং ভালোভাবেই রয়েছে। এ কুকুর ছানা যে একটু আগে আহত হয়েছে বা কোনো ব্যথা পেয়েছে তেমন কোনো চিহ্নমাত্র নেই। রূপন্তী অবাক হলো। আরেকবার সে ভালোভাবে পরখ করল টাইগারকে। না, আহতের মতো তেমন কিছুই তো পাওয়া গেল না। মেয়েটা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, টাইগার নাকি আহত হয়েছে? হয়েছে তো। বিভান নিজের পকেট ঘেটে টাইগারের কিছু শুভ্র রঙা পশম বের করল। রূপন্তীর পানে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, এই তার প্রমাণ। চলবে। গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। চতুর্থ পর্ব।